আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো যাচ্ছে। এবং এই সময়টা আমার কাছে মনে হয় বছরের সব থেকে সুন্দর সময়। এবং এটা আমার পার্সোনালি ভাল লাগে, কারণ খুব বেশি শীতও না, আবার অনেক গরমও না। সকাল থেকে সুন্দর একটা ওয়েদার। এবং জামা কাপড় পরেও ভাল লাগে, গরমকালে অনেক গরম লাগে, শীতকালে একটু বেশি জামা কাপড় পরতে হয়। তো সবকিছু মিলাই এই সময়টাতে ভালো। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বলছে স্যার ঠান্ডা লাগছে। যা ঠান্ডা লাগছে সে একটু আদা চা, গরম পানি এগুলো একটু খাওয়া দাও। যদি বেশি অসুস্থ হও ওষুধ খাও, আগে থেকে ওষুধ খেও না, আগে দেখো। উইন্টার ভালো, হ্যাঁ, কিন্তু আমাদের তো বেশি দিন উইন্টার থাকে না। ভাইয়া সলিবিলিটি পড়াবেন আজকে? না ভাই, আজকে সলিবিলিটি পড়াবো না। আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে ওই যে আরিফ ভাই যেগুলো পড়ায়নি সেগুলা। তোমাদেরকে এখন পর্যন্ত আমি যে টপিকগুলো পড়াইছি, সেই টপিকগুলো এমন টপিক যেগুলোকে মানুষ একটু আননেসেসারি মনে করে, যেগুলোকে খুব একটা কেউ পড়ায় না। এবং যেগুলো আসলে মানুষজন মনে করে এগুলো না পড়লেও হয়, সেইগুলো আর কি। নাবিলা বলছে আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আমাকে খালি আজকে সুন্দর লাগে? বলবা যে ভাই আপনাকে প্রতিদিন সুন্দর লাগে, আজকেও সুন্দর লাগছে। এটা বললে তো মনে হয় যে ভাই আপনাকে কখনোই সুন্দর লাগে না, আজকে সুন্দর লাগছে। ঠিক আছে। তো তোমাদের এটা আমি আগে একদিন বলছিলাম কিনা জানি না, তোমরা কখনো এভাবে ভেবে দেখছো কিনা, যে তুমি হচ্ছে তোমার লাস্ট ক্লাস 9-এ এই সময়টা পার করে আসছো, যেখানে ডিসেম্বর মাস, বার্ষিক পরীক্ষা শেষ হবে। এবং বার্ষিক পরীক্ষার পরে তোমার আর দুনিয়ার কোনো টেনশন থাকবে না। তোমার টেনশন হচ্ছে আমি কবে নানু বাড়ি যাব, কবে দাদু বাড়ি যাব, এবং কবে ব্যাডমিন্টন খেলতে যাব। এই যে একটা নিশ্চিন্ত মন, এই যে ডিসেম্বর আসলে একটা ছুটি ছুটি ফ্লেভার, এটা তোমার জীবনে আর কোনোদিন আসবে না। আমি তোমাকে বলে দিলাম, আর কখনোই তোমার জীবনে আসবে না। তুমি যখন বড় হবা হয়তো তুমি ছুটি পাবা, বাট বড় হলে আমাদের টেনশন বাড়ে, রেসপন্সিবিলিটি বাড়ে, আশেপাশের মানুষের আমাদের প্রতি এক্সপেকটেশন বাড়ে। তো ওই সময়টা কখনোই আসবে না। এটা আমি মাঝে মধ্যে ফিল করি ইদানিং। যেমন আমার এখন পড়াশোনা নাই, আমার এখন আহ, এমন না যে হচ্ছে আমি কারো আন্ডারে কাজ করি, তারপরও কেন জানি না ওই ছুটিটা আসে না। আর ছুটি সবসময় যে তোমাকে অন্য কেউ দিবে তা না, নিজের থেকে নিজের একটা ছুটি লাগে না, নিজের থেকে নিজের একটা ছুটি, ওইটা কখনো আসে না। তো যাই হোক, এভাবে চলবে, এভাবেই আসবে। ইসরাত জাহান বলছে আমার কমেন্টটা পড়েন, এই যে পড়ে ফেললাম। ফ্রিতে ফ্রিতে কমেন্ট পড়লে হবে? খাওয়াইতে হবে। এই সবাই একটু লিখে নাও ঝটপট। আমরা কি পড়তে চাই আজকে? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ডি ব্রগলির সমীকরণ, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, বাংলায় অনিশ্চয়তা নীতি বলে, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এই মেইনলি জিনিসগুলো আমরা পড়বো, বুঝছো? আর তোমাদেরকে একটা গাইডলাইন সেশন নিয়েছিলাম, মনে আছে? তো তোমরা অনেকে আসলে এখনো ফুল ফেজে পড়াশোনা শুরু করতে পারো নাই। ফুল ফেজে পড়াশোনা শুরু না করলে ঝামেলায় পড়ে যাবা কিন্তু। ফুল পেজে পড়াশোনা বলতে বোঝাচ্ছি, আমরা যেদিন যতটুকু পড়াই দেই ওই দিন বাসায় গিয়ে ওইটুকু বাসায় অবশ্যই পড়বা। এবং তুমি যেহেতু শিক্ষক সঙ্গে আগাচ্ছ, শিক্ষক সাথে আগালে তোমার সিলেবাসটা শেষ হবে। তো কোনোদিন তোমার যদি পড়তে মনে হয় যে 2 ঘন্টায় পড়া শেষ হয়ে গেলো, হতেই পারে কোনোদিন ইজি টপিক পড়ানো হয়েছে। তো যখন কোনোদিন ইজি টপিক পড়ানো হবে, তখন তুমি ওইটুকু পড়ার পরে তোমার হাতে যদি সময় থাকে তুমি প্রিভিয়াস পড়া রিভিশন দিবা। রিভিশন না দিলে কিন্তু ভুলে যাবা। তুমি যদি হচ্ছে একটা পড়া 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আবার একটু চোখ বোলাবা। মানে ইমাজিন করে একটা রিক্সাওয়ালা তো রিক্সা যখন চালায়, তখন সে কিন্তু আহ চিন্তা করতেই পারে আমার রিক্সা তো এখন চলছে, তাই না? তো আমার রিক্সা যদি চলে আমি প্যাডেল করবো না, সে চিন্তা করতেই পারে। কিন্তু সে যদি প্যাডেল করা বন্ধ করে দেয় কিছুক্ষণ পরে তো রিক্সা থেমে যাবে, তাই না? তো রিক্সা যদি থেমে যায় তখন আবার নতুন করে রিক্সাকে আগের মতো ডাইনামিক করতে কিন্তু অনেক বেশি শক্তি দেওয়া লাগে। তার থেকে বড় রিক্সা চাল চলতে চলতে তুমি আবার প্যাডেল করো। তো এই জন্য পড়া পুরোপুরি ভুলে যাওয়ার আগে তুমি যদি একবার রিভিশন দাও, তাইলে হচ্ছে সেই পড়াটা নতুন করে পড়তে কষ্ট হবে না। কিন্তু তুমি যদি সব ভুলে খাওয়া দাওয়া করে হজম করার পরে আবার নতুন করে পড়তে চাও, তখন একটু প্যারা খাইতে হবে। বাট চেষ্টা করবা যে ওই পুরোটা ভুলার আগে আরেকবার রিভিশন দেওয়া। তখন তোমার যে পরিমাণ মানে সময় কম লাগবে, নর্মালি পড়তে গেলে বেশি সময় লাগবে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, বুঝছো? এটাকে বলা হয় তরঙ্গ কণার দ্বিত্বতা। আমরা নানা কি আর ক্লাস নিবে না? আরে নিবে, নানাই তোমাদের ক্লাস নিবে, নানাই তোমাদের সব ক্লাস নিবে। মাঝে মধ্যে এই যে সবসময় কি বিরিয়ানি খাইতে ভাল লাগে? সবসময় তো বিরিয়ানি খাইতে ভাল লাগে না। মাঝে মধ্যে একটু শাকসবজি খাইতে হয় না? শীতকাল আসছে। তো আমি হচ্ছে ফুলকপি, চিন্তা করো, ফুলকপি, সিম, বাঁধাকপি। আর আরিফ ভাই হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি খাইতে খেতে তো একসময় অরুচি ধরে যায়।
সেই যে একটু ফুলকপি বাঁধাকপি খাও। তো কাহিনী কি হইলো, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, হ্যাঁ ভেজিটেবলস। ফুলকপি ভালো লাগে না তো? আরে লাগবে, মাঝে মধ্যে খাইলে লাগবে, প্রতিদিন খেলে কি ভালো লাগে নাকি? তরঙ্গ কণার দ্বিতীয়তা, আমি তোমাদেরকে বলে দিই যে এটা আসলে কন্ট্রোভার্সি কবে থেকে আসছে। এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিই, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসছে। সায়েন্টিস্টদের মনে খুব কিউরিওসিটি জাগলো, বিশেষ করে হচ্ছে প্রথমে নিউটন সাহেব, যে সাহেব কোনো জায়গায় কোনো আসলেই তার একটা মতামত দেওয়াই লাগবে। দেখবো সায়েন্সের এমন কোনো সেক্টর নাই যেখানে নিউটনের কোনো মতামত নাই। সে তুমি বলো ফিজিক্সে নিউটন একটা মতামত দিয়ে রাখছে, কেমিস্ট্রিতে নিউটন একটা মতামত দিয়ে রাখছে, ম্যাথমেটিক্সের যে ক্যালকুলাস, ক্যালকুলাস আবিষ্কার করছে লিবনিজ, সেখানে আবার ক্যালকুলাসের আবিষ্কারক নিউটন দিয়ে রাখছে। তো এই লোক সবখানে গিয়ে একটা কথা না একটা কথা বলবে। তো সেও বলল লাইট নিয়ে, প্রথমে আমরা ইলেকট্রন নিয়ে পরে কথা বলবো। আমরা কিন্তু মেইনলি কথা বলবো ইলেকট্রন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অফ ইলেকট্রন, কিন্তু ইলেকট্রন নিয়ে ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমাদের একটু লাইট নিয়ে কথা বলতে হয়। আলো, এই তোমরা কি জানো যে আলো একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ? যদি কারো জানা না থাকে একটু জেনে নাও। আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদি কারো মনে না থাকে আমি তোমাদেরকে বলে দেই, তোমাদের তাড়িৎ চুম্বক তরঙ্গের একটা সিরিজ ছিল, দেখো মনে আছে কিনা, গামা রে, এক্স রে, ইউভি, দৃশ্যমান আলো, আইআর মানে অবলোহিত, তারপরে রেডিও, মাইক্রো, এরকম একটা সিরিজ ছিল, পুরোটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট তার মধ্যে ছিল, ভিজিবল লাইট। তো নিউটন বলল যে আলো একটা কণা। আলো কিরকম কণা? আলো একটা রঙিন কণা। তো এটা হচ্ছে নিউটনের মনে হইলো যে আলো একটা রঙিন কণা। এখন নিউটনের এই আলো যে একটা রঙিন কণা, এইটা না নিউটন বলছে, বাট পরে যে সায়েন্টিস্ট সেই সায়েন্টিস্ট গুলো না বিশ্বাস হইলো না। তো নিউটন বলছে আলো একটা রঙিন কণা, নিউটনের কথা ওই পর্যন্তই শেষ। এটা কেন বললাম, কারণ নিউটন যেহেতু প্রথমে বলছে, প্রথমে যে বলছে তার কথাটাকে আমরা একটু গুরুত্ব দিই। এখন আলো যে একটা কণা, এটা তো আমরা জানি যে এটা ঠিক না, সো এটাকে আমরা এক কথায় বলে দিতে পারি নিউটন যে কথাটা বলছিল সেই কথাটা আসলে ঠিক না, বাদ দিয়ে এটা, আলো কোনো রঙিন কণা না। তাহলে বলতে পারো ভাই কেন পড়াচ্ছেন, নিউটন যদি ভুল কথা বলে থাকে? ভুল বললেও তো কিছু একটা বলছে, তাই না? প্রথমে যে কোনো একটা উক্তি দেয়, কোনো একটা স্টেটমেন্ট দেয়, সেটা যদি পুরোপুরি ঠিক নাও হয়, তারপরে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ সে ভুল কিছু দিছিল দেখে তো পরে সেটাকে ঠিক করা হয়েছে, তাই না? আর যদি আমরা তাকে গুরুত্ব না দেই, আমরা যদি তাকে আসলে মনে না রাখি, তখন মানুষ কিন্তু পৃথিবীতে নতুন কিছু করার সাহস পাবে না। তুমি কি নতুন কিছু করার সাহস পাবো তুমি যদি জানো যে ভুল দিলেই মানুষ একসেপ্ট করে না? সো ভুল দিলেই যখন একসেপ্ট করে না, তখন মানুষের ভয় থাকবে, দিব কি দিব না, কাজ করব কি করব না, সঠিক হবে কি হবে না। এই জন্য একটা হচ্ছে তার চেষ্টার স্বীকৃতি দেওয়া, নতুন কিছু তৈরি করার হচ্ছে মানুষের অনুপ্রেরণা দেওয়ার জন্য এগুলো আমরা পড়ি। এরপরে আসি, বললো লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কে বলছে? বিজ্ঞানী হচ্ছে ম্যাক্সওয়েল। এবং ম্যাক্সওয়েলের এটা যে মোটামুটি ঠিক আছে, কিভাবে ঠিক আছে তোমাদেরকে একটু উদাহরণ দেই। তো আমরা এখন কথা বলবো লাইট একটা তরঙ্গ, এবং লাইট কিভাবে তরঙ্গ হয় সেটা তোমাদেরকে একটু বোঝাই। তো আমরা এটুকু জানি যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং তুমি জানো যে হচ্ছে ধরো এটা যদি আমি একটু কোনো গ্রাফ প্লট করি, এটা জিনিস তুমি 9 10 অনেকবার দেখছো, আলো এভাবে সামনের দিকে আগায়, তাই না? এবং আলোর কি আছে, আলোর একটা ল্যামডা আছে, যে এখান থেকে এই দূরত্ব পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি, ল্যামডা বলি, তাই না? যে তরঙ্গ তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তারপরে যে তরঙ্গ তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, অনেক কিছু থাকে। ফ্রিকোয়েন্সিকে এখন আবার নিউ দিয়ে সিম্বলাইজ করা হয়। তাহলে আলো একটা তরঙ্গ, আমি এটা মোটামুটি বুঝে গেলাম, এবং এটা নিয়ে কারো কিন্তু কোনো আপত্তি ছিল না। যেমন ধরো আলো যে তরঙ্গ, এটা তো আমরা জানি অনেকগুলো ইকুয়েশন। প্ল্যাঙ্ক একটা ইকুয়েশন দিছে দেখো আমাদেরকে, সেই প্ল্যাঙ্কের ইকুয়েশনটা সবাই জানো কিনা? প্ল্যাঙ্ক ইকুয়েশন দিছে এইটা, যে হচ্ছে ই সমান হচ্ছে এইচ ইনটু নিউ, তাই না? ই হচ্ছে এনার্জি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন কাঁচা বাচ্চারা, ফ্রিকোয়েন্সি কার থাকে? ফ্রিকোয়েন্সি কি ভরের থাকে না তরঙ্গের থাকে? ফ্রিকোয়েন্সি অবশ্যই তরঙ্গের থাকে, তাই না? সো ই সমান এইচ নিউ, প্ল্যাঙ্কের এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি যে আলো একটা তরঙ্গ, কারণ তার একটা কি আছে, কম্পাঙ্ক আছে। আবার দেখো আমরা এরকম ফর্মুলা তো জানি যে সি সমান হচ্ছে নিউ ইনটু ল্যামডা। সিটা কি সবার যদি পরিচয় বলে দিই, সিটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ, এখানে নিউ কি, নিউ হচ্ছে কম্পাঙ্ক,
আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই তো। তাহলে আমরা দুইটা ইকুয়েশন থেকে মোটামুটি এইটুকু নিজেকে মেনে নিতে পারি যে আলো হচ্ছে একটা তরঙ্গ, তাই তো? আবারও বলতেছি যে আলো একটা তরঙ্গ, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার একটা কম্পাঙ্ক আছে, এবং কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এটা এমন একটা বৈশিষ্ট্য যেটা শুধু কার থাকে? যেটা শুধু তরঙ্গের থাকে। তাহলে আমাকে বলো তো কাঁচা বাচ্চারা, এইটুকু আমরা ফিল করতে পারছি কিনা? লাইট ইজ এ ওয়েভ, এটুকু কি প্রমাণ পাইছি? এটুকু কি আমাদের কোনো সমস্যা থাকা উচিত? সমস্যা থাকা উচিত না। তুমি জানো যে আলো একটা তরঙ্গ, সেটা সামনের দিকে আগায়, তার একটা ফ্রিকোয়েন্সি আছে, তার একটা ওয়েভলেন্থ আছে, এবং ফ্রিকোয়েন্সি বেশি হলে এনার্জি বেশি হয়, ফ্রিকোয়েন্সি কম হলে এনার্জি কম হয়। সি সমান হচ্ছে নিউ ল্যামডা। ওকে, আমি আশা করি এইটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি। কিন্তু এইটা না সব ব্যাখ্যা করতে পারে। লাইটের এটা ব্যাখ্যা করলো, এটা ব্যাখ্যা করলো, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন সব ব্যাখ্যা করতে পারে আলোর তরঙ্গ ধর্মটা। কিন্তু কথা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই ইফেক্টটা না আলোর তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারে না। তো আমি তোমাদেরকে স্টেটমেন্টটাকে লিখে দিই। স্টেটমেন্ট হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, অনেক চিকন হয়ে গেছে, লিখো সবাই, আলোর তরঙ্গ ধর্ম ফটো ইলেকট্রিক ইফেক্ট, বা এটার বাংলা নাম কি? বাংলা নাম তো ভুলে গেছে, ইংলিশে লিখে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে পারে না মানে জিনিসটা কিরকম? তুমি একটু ফিল করবা ভাই, কেমিস্ট্রি বলি, ফিজিক্স বলি, সায়েন্স বলি, সব ফিল করার জিনিস। নেচারে একটা ঘটনা ঘটে, একটা ঘটনা নেচারে ঘটে, সেই ঘটনা নেচারে যেহেতু ঘটে তার মানে এই ঘটনাটা সত্যি, মানে এই ঘটনার তো কোনো মিথ্যা সত্যি এরকম কোনো কথা নাই। তো সায়েন্টিস্টদের কাছে জানা ছিল আলো একটা তরঙ্গ, এবং সায়েন্টিস্টরা আলোর সেই তরঙ্গ দিয়ে এই নেচারে যে ঘটনাটা ঘটে সেই নেচারের ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করলো। কিন্তু সায়েন্টিস্টরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না, যে কোনোভাবে তারা ব্যাখ্যা করতে পারছিল না। যেমন অনেক সময় হয় না যে খুব ভালো একটা ছেলে, খুব ভালো ছেলে, সে হুট করে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলো, সে পরীক্ষায় হুট করে ধর সারা জীবন সে 100 পেয়ে অভ্যস্ত, একদিন হুট করে সে পরীক্ষায় পাইলো হচ্ছে 34। তখন স্যাররা না মিলাইতে পারে না, স্যাররা বলে না কোনোভাবেই মিলাইতে পারতেছি না যে এই ছেলেটা কেন এরকম করলো। বা ধরো কোন একটা ছেলে খুব ভালো, সে হুট করে বেয়াদবি করলো, তখন অনেক সময় আমরা মিলাইতে পারি না যে এর তো বেয়াদবি করার কথা না, না মিলাইতে পারতেছি না। তো সায়েন্টিস্টরা না মিলাইতে পারলো না, যে তাদের কাছে জানা আছে আলো একটা তরঙ্গ, সেই তরঙ্গ দিয়ে তারা এইটা ব্যাখ্যা করতে পারলো না। বাট এইটা যে সত্যি তার তো কোনো মানে আমাদের কোনো হচ্ছে সংশয় নাই, কারণ এটা তো নেচারে ঘটে। এখন তোমাদেরকে এই ব্যাখ্যা দেই যে এখানে নেচারে কিভাবে ঘটে, তো ফিজিক্সে তোমাদেরকে পড়াবে, বাট আমি এখানে তোমাদেরকে হালকা আইডিয়া দেই। ধরো তোমার কাছে এই যে একটা মেটাল, একটা ধাতুর পাত আছে, তো আমরা তো এটা জানি যে ধাতুর পাতে অনেক ফ্রি ইলেকট্রন মুভ করে, তাই না? এই ফ্রি ইলেকট্রন মুভ করে দেখেই তো হচ্ছে ধাতুটা ওই ইলেকট্রন পরিবাহী হিসেবে কাজ করে, তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। তো তুমি যদি এই ধাতুর উপরে আলো দাও, আলো দাও মানে হচ্ছে একটা সার্টেন লেভেলের আলো দাও, একটা সার্টেন লেভেলের শক্তি দাও, তখন এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়। ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে ফটো দিচ্ছি, খেয়াল করো, আলো দিচ্ছি, ইলেকট্রন বের হয়েছে, দ্যাটস ইফেক্ট ইজ কল্ড ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে আমার কাছে কোন একটা মেটাল পাত থাকবে, সেই মেটাল পাতের উপরে আমি আলো দিব, ওকে ভালো কথা, সেখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। এখন কিভাবে আলোর তরঙ্গ ধর্ম এই ব্যাখ্যাটা করতে পারে না সেটা একটু তোমাদেরকে বুঝাই দেই। সায়েন্টিস্টরা দেখলো যে আমি এইখানে যদি ইলেকট্রন বের হইতে হয় আমাকে একটা ন্যূনতম কম্পাঙ্ক দেওয়া লাগে, ন্যূনতম ফ্রিকোয়েন্সি দেওয়া লাগে। তোমরা ফ্রিকোয়েন্সিকে 9-10 এ পড়তা এফ দিয়ে, আর এখন থেকে তোমাদের ফ্রিকোয়েন্সি পড়বে হচ্ছে নিউ দিয়ে, সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে। বাট উইলিয়াম শেক্সপিয়ারের একটা কথা আছে, ওনার, তোমরা জানো কিনা যে ইংলিশ ড্রামাটিস্ট বা প্লে রাইটদের মধ্যে হচ্ছে ফাদার বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার, এবং তার একটা কমেডি আছে অ্যাজ ইউ লাইক ইট, সেখানে একটা কথা আছে, হোয়াটস ইন এ নেম ইফ ইউ কল দ্য রোজ ইন আদার্স নেমস ইট উড হ্যাভ স্মেল দ্য সেম। মানে তুমি যদি গোলাপকে অন্য কোনো নামে ডাকো, গোলাপের গন্ধ গোলাপের গন্ধের মতোই থাকবে। তো ফ্যাক্ট হচ্ছে তুমি কম্পাঙ্ককে নিউ দিয়ে সিম্বলাইজ করো আর এফ দিয়ে সিম্বলাইজ করো, কোনো কিছু এসে যায় না,
তুমি বুঝলেই হলো এটা একটা কম্পাঙ্ক। এখন থেকে নিউ মানে কম্পাঙ্ক। আমি জানি 9 10 এ এফ দিয়ে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে সবাই। তো দেখলো একটা মিনিমাম এটা লাগে। ওকে, মানে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট, তোমাদেরকে এখানে কিছু কথা বলি, যে দেখলো ইলেকট্রন বের হওয়ার জন্য একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি দরকার, একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি দরকার। তো আমরা এখানে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কিসের কম্পাঙ্ক? আলোর কম্পাঙ্ক। আরেকটা বলবো হচ্ছে তীব্রতা। ওকে, তো একটা হচ্ছে কম্পাঙ্ক, একটা হচ্ছে তীব্রতা। কম্পাঙ্ককে তোমরা মোটামুটি এভাবে কম্পেয়ার করতে পারো যে এটা হচ্ছে কোয়ালিটি, আর এটাকে তোমরা চিন্তা করতে পারো কোয়ান্টিটি। কোয়ান্টিটি জিনিসটা কিরকম? কেউ কোনো কথা লিখো না, আমি জাস্ট কিছু কথা বলি, কথাগুলো বুঝো। এটা ফিজিক্সে পড়তে পারলে খুব ভালো হইতো, যেহেতু পড়োনি, বাট এখানে পড়লে বুঝবা, টেনশন নিও না। বুঝো না এখনো, বুঝার সময় হয় না, আমি তো পুরোপুরি বুঝাই না এখনো। কম্পাঙ্ক হচ্ছে কোয়ালিটি। এখানে কিসের কোয়ালিটি? কোয়ালিটি হচ্ছে এখানে আমি যে পরিমাণ আলো দিচ্ছি সেটা। কম্পাঙ্ক মানে তোমরা জানো যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ কম্পন সম্পন্ন হয়, তাই না? কম্পাঙ্ক বেশি হলে এনার্জি বেশি, কম্পাঙ্ক কম হলে এনার্জি কম। কারণ তুমি কি জানো? তুমি জানো হচ্ছে ই সমান হচ্ছে এইচ ইন্টু নিউ। তাহলে বলা যায় না ই সমানুপাতিক হচ্ছে নিউ। তো যত বেশি কম্পাঙ্ক হবে সেই আলোর শক্তি তত বেশি, সেই আলো তত বেশি পাওয়ারফুল হবে। সো কম্পাঙ্ক কোয়ালিটি বোঝায়। আর কোয়ান্টিটি হচ্ছে, তোমরা জানো কিনা তীব্রতা বলতে কি বোঝায়? তীব্রতা বলতে বোঝায় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ তরঙ্গ পাস করে। সো এটা দিয়ে বোঝায় আসলে কোয়ান্টিটি, মানে কি পরিমাণ আলো ওখানে গিয়ে হিট করছে। আর এটা বোঝায় সেই আলোটা কতটা পাওয়ারফুল। আগে এটা বুঝো। আবারও বলতেছি যে কম্পাঙ্ক বলতে বোঝায় হচ্ছে কোয়ালিটি, সেই আলোর শক্তি কতটুকু। আর তীব্রতা বলতে বোঝায় হচ্ছে কোয়ান্টিটি, মানে সেখানে কি পরিমাণ আলো যাচ্ছে। যেমন তোমাদেরকে বলি লেজার লাইট, লেজার লাইটের কি কোয়ালিটি বেশি না কোয়ান্টিটি বেশি? লেজার লাইটের কিন্তু কম্পাঙ্ক বেশি, ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এই জন্য সে অনেক পাওয়ারফুল হয়। বাট তার কিন্তু তীব্রতা এতটা বেশি না। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো সায়েন্টিস্টরা দেখলো যে আমি যদি এইখানে কম্পাঙ্ক অনেক কমাই দিলাম, ধরো কম্পাঙ্ক, যে মিনিমাম কম্পাঙ্কটা দরকার সেই মিনিমাম কম্পাঙ্ক কমাই দিচ্ছে কিসের? এই লাইটের। তীব্রতা যতই বাড়াই না কেন, যতই বাড়াই না কেন, এখান থেকে কোনো ইলেকট্রন বের হচ্ছে না, মানে সেখানে কোনো ফটো ইলেকট্রিক ইফেক্ট এর ঘটনাটা ঘটছে না। কিন্তু তীব্রতা যতই কম হোক না কেন, একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি যদি আমি দেই, একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি যদি দেই, এবং সেখানে যদি খুব কম তীব্র আলো দেই, খুব কম তীব্র আলো যদি দেই, তাইলে এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে। তার মানে ইলেকট্রন বের হওয়ার জন্য তীব্রতা ম্যাটার করে না, ম্যাটার করে কি? কম্পাঙ্ক, আলোর শক্তি ম্যাটার করে। ওকে, ভালো কথা। এখন আলো যদি ওয়েভ হইতো, যদি আলো পিওর ওয়েভ হইতো, তাইলে তুমি যদি একসাথে অনেকগুলো ওয়েভ দাও, তোমরা কি জানো যে ওয়েভ ওয়েভ একই তালে মিলিত হইলে সেখানে ওয়েভের শক্তি অনেক বেড়ে যায়? জানা আছে? এটাকে উপরিপতন বলা হয়। আবার তারা যদি হচ্ছে ঢেউয়ের উপরে ঢেউ যদি মিলে, তখন ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় কিন্তু। এখন আলো যদি ওয়েভ হইতো, খেয়াল করো, পিওর ওয়েভ হইতো, তাহলে তীব্রতা বাড়াইলেই কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট হইতো। কারণ একসাথে অনেকগুলো কম্পাঙ্ক একসাথে পতিত হচ্ছে, তাহলে এখানে এনার্জি তো অনেক বেশি হবেই। কিন্তু আলো তো আসলে পুরোপুরি ওয়েভ না, এই জন্য তুমি তীব্রতা যতই দাও না কেন, আলটিমেটলি সেখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে না। তার থেকে আমি যদি কম্পাঙ্ক দেই, যদি কম্পাঙ্ক বাড়াই, মানে কি আলোর শক্তি যদি বাড়াচ্ছি, মানে কি প্রতিটা প্রোটনের শক্তি, ফোটনের শক্তি যদি বাড়াই, তো এখানে তুমি ইমাজিন করো এখানে ছোট ছোট কণা আছে। কি কণা আছে? ফোটন কণা আছে, যার ভর আছে। এই ফোটন কণাগুলো যখন একটা ইলেকট্রনকে একটা ন্যূনতম বেগে গিয়ে আঘাত করবে, সেই ফোটন কণা কম হোক বেশি হোক ডাজেন্ট ম্যাটার, বাট ন্যূনতম বেগে গিয়ে আঘাত করবে, তখনই সেখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে ইলেকট্রনকে আমি একটা কণা যদি চিন্তা করি, একটা মার্বেল যদি চিন্তা করি ফোটনকে, তো ফোটন যদি একটা মার্বেল হয়, সেই মার্বেলের সংখ্যা এখানে ম্যাটার করতেছে না। মার্বেলের সংখ্যা ম্যাটার করতো যদি এটা মার্বেল না হয়ে ওয়েভ হইতো, কিন্তু ওটা একটা মার্বেল, একটা মার্বেল। তো ওই মার্বেলকে আমাকে একটা মিনিমাম শক্তি সহকারে এখানে মারতে হবে, ঢিল মারতে হবে, তারপরে সেখান থেকে ইলেকট্রন বের হবে। সো ডটগুলোকে আমি একটু কানেক্ট করে দিই, দেখো ডটগুলোর কানেকটেশন আছে। আবারও বলতেছি, এই টপিকটা এতটা সহজ টপিক না। এই টপিকটা ম্যাক্সিমাম কলেজ, ম্যাক্সিমাম টিচার, ম্যাক্সিমাম কোচিং, ম্যাক্সিমাম তোমার ভাইয়া যার কাছেই পড়ো সবাই হচ্ছে এগুলো বলে যেগুলো দরকার নেই, এগুলো পড়া লাগবে না, বাট এখান থেকে কত পরিমাণ প্রশ্ন অ্যাডমিশন আসে তোমাদেরকে আমি দেখাই দিব।
সো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, নিউটন বলছিল আলো একটা কালারফুল ম্যাটার, আলো একটা কালারফুল পার্টিকেল, বাট এটা তো ভাই আমাদের বাস্তবতার ধারে কাছেও যায় না, সো নিউটনের ওইটা নিয়ে আমরা কথা নাই বলি। আমরা বলতেছি যে হচ্ছে ম্যাক্সওয়েল বলছিল লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং লাইভ যে ওয়েভ, মানে লাইভ যে ওয়েভ, সেইটার অনেক প্রমাণ আমরা এখানে আছে। অনেক প্রমাণ কি আছে দেখো, আমরা জানি ছোটবেলা থেকে লাইটের এরকম ওয়েভ শিখছি, তারপর ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ থাকে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা থাকে, সেটাও আমরা পড়তে গিয়ে দেখছি যে লাইটের একটা ফ্রিকোয়েন্সি আছে, লাইটের একটা কম্পাঙ্ক আছে। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কার থাকে? ওয়েভের থাকে। তাহলে লাইট একটা ওয়েভ। যারা পরে জয়েন করছো, যারা কিছুই বুঝতেছো না, এখন থেকে কমেন্ট না করে বোঝার চেষ্টা করো, আমি কথা দিলাম, দায়িত্ব নিয়ে বলছি, তুমি বুঝতে পারবা। সো নর্মালি তুমি ছোটবেলা থেকে আলোকে জাস্ট কি হিসেবে দেখছো? তরঙ্গ হিসেবেই দেখছো। কারণ তুমি এই সমীকরণ আমি জানি তোমার মুখস্থ, ই সমান হচ্ছে এইচ নিউ। নিউ কার থাকে? নিউ তো থাকে হচ্ছে তরঙ্গের, তাই না? তো এটা আলোর জন্য আমরা ইউজ করি। এই সমীকরণ কে দিছে? ম্যাক্স প্ল্যাঙ্ক দিছে। আর এই সমীকরণটা সত্যি সমীকরণ, কারণ এই সমীকরণের কোটি কোটি অ্যাপ্লিকেশন পৃথিবীতে অলরেডি হয়ে গেছে। তাহলে আলোর জন্য যদি ই সমান এইচ নিউ, এই সমীকরণ যদি ঠিক থাকে, তাহলে আলোর একটা নিউ আছে। নিউ মানে কি? ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক আছে, তার মানে আলো একটা তরঙ্গ। আমরা প্রথম প্রমাণ পাইলাম। আবার আলোর জন্য আমরা এই সমীকরণও অ্যাপ্লাই করি, সি সমান নিউ ল্যামডা, যেটাকে তোমরা বাচ্চাকালে পড়তে ভি সমান এফ ল্যামডা। ওই যেটাই আসলে ভি সমান এফ ল্যামডা ছিল, 9-10 পড়ছো, সেটা এখন সি সমান হচ্ছে নিউ ল্যামডা হয়ে গেছে। তো সি কার থাকে? আলোর আছে। নিউ কি? ফ্রিকোয়েন্সি। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। আমি দুইটা সমীকরণ পাইলাম, যেটাকে নিজেকে কনভিন্স করে নেওয়া যায়, মনে প্রাণে মেনে নেওয়া যায় যে আলো একটা তরঙ্গ। আগে বলে এইটুকু বুঝতে পারছো কিনা? তোমার কাছে দুইটা স্টাবলিশড ইকুয়েশন আছে, যে দুইটা স্টাবলিশড ইকুয়েশন দেখে তুমি মেনে নিতে পারো যে আলো একটা তরঙ্গ। আচ্ছা ঠিক আছে, সায়েন্টিস্টরা তোমাদের মতো মেনে নিছিল, কিন্তু একজন ভদ্রলোক, সেই ভদ্রলোক এই জিনিসে গিয়ে আটকে গেছে। সেই ভদ্রলোক কি? তার নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন। সো আলবার্ট আইনস্টাইন দেখলো ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো ফটো ইলেকট্রিক ইফেক্ট কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে একটা ধাতব পাতের উপরে, পাতের উপরে আমি যদি হচ্ছে আলো দেই তাহলে সেখানে ইলেকট্রন বের হয়। সো ফটো দিলে, আলো দিলে ইলেকট্রন বের হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, সো এই ফটো ইলেকট্রিক ইফেক্ট, অনন্য একটু বন্ধ করে দিতে কমেন্টটা। সো ফটো ইলেকট্রিক ইফেক্টটা ব্যাখ্যা করতে গিয়ে সায়েন্টিস্টরা দেখলো যে আলোকে যদি আমি শুধু শুধু তরঙ্গ ধর্ম নেই, মানে আলোর যদি তরঙ্গ ধর্মকে বিবেচনা করি, তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যা দেওয়া যায় না। যেমন ওই যে থাকে না যে একটা মানুষকে আমি সারা জীবন ধরে ভালো জানতাম, হুট করে সে আমার সাথে খারাপ ব্যবহার করলো, তা আমি মিলাইতে পারছি না যে এটা তো এমন হওয়ার কথা না, এ তো কোনোদিন আমার সাথে এরকম করে নাই। এখানেও সেম ঘটনাটাই ঘটে। সায়েন্টিস্টরা জানে আলো একটা তরঙ্গ, যেটা তোমরা জেনে আসছিলা, কিন্তু তারা এখানে গিয়ে মিলাইতে পারলো না। কেন মিলাইতে পারেনি সেটা একটু বুঝাই দিই। এটা তোমাদের কোনোদিন লাগবে না যে আলোকে কণা ধরলে ফটো ইলেকট্রিক ইফেক্ট মিলে, আলোকে তরঙ্গ ধরলে ফটো ইলেকট্রিক ইফেক্ট মিলে না বা ব্যাখ্যা করা যায় না। আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি। ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয়? আমি এখান থেকে লাইট দিব, এই যে লাইট আসছে, সো দিস ইজ লাইট। ফটো, ফটো মানে তো লাইট জানো। আর এখান থেকে কি বের হচ্ছে? ইলেকট্রন বের হচ্ছে, যে এইগুলো সব ইলেকট্রন। সো লাইটের আমি যদি তীব্রতা যতই বাড়াই কমাই না কেন, এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটে না, মানে তীব্রতার উপরে ডিপেন্ড করে না। এখন তীব্রতা কি? কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে, প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে, এবং কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে সেই লাইটটা বেশি পাওয়ারফুল হবে। আবারও বলতেছি, কম্পাঙ্ক যদি বেশি হয় সেই লাইটটা বেশি পাওয়ারফুল হয়। তাহলে কম্পাঙ্ককে আমরা লাইটের কোয়ালিটি হিসেবে চিন্তা করতে পারি। আর তীব্রতা বলতে বুঝাই কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে কতগুলো ফোটন কণা সেখানে একসঙ্গে যাচ্ছে, বুঝছো? মানে আলো বেশি ছড়াই গেলে হচ্ছে তীব্রতা বেশি হয়, আর আলো অনেক বেশি পাওয়ারফুল হইলে হচ্ছে কম্পাঙ্ক বেশি হয়। সেই জন্য কম্পাঙ্ককে আমরা আলোর কোয়ালিটির মতো চিন্তা করতে পারি, আর তীব্রতাকে কোয়ান্টিটির মতো চিন্তা করতে পারি। তীব্রতা মানে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ওয়েভ যায়, যে পরিমাণ যায়, যে সংখ্যাটা যায়, বুঝছো? সো দিস ইজ কাইন্ড অফ কোয়ালিটি। কোয়ান্টিটি কত সংখ্যা যাচ্ছে, দিস ইজ কাইন্ড অফ কোয়ান্টিটি। তো সায়েন্টিস্টরা দেখলো যে আমি একটা মিনিমাম কম্পাঙ্কের নিচে যতই আলো দেই না কেন লাভ নাই। মানে কম্পাঙ্ক, ধর একটা মিনিমাম কম্পাঙ্ক তোমার লাগে, সেটা হচ্ছে ফরসে নিউ। এই নিউর নিচে রেখে যতই তীব্রতা বাড়াই না কেন ফটো ইলেকট্রিক ইফেক্ট হয় না। কিন্তু আলো যদি তরঙ্গ হইতো, যদি আলো আসলেই তরঙ্গ হইতো, তাহলে তীব্রতা একটা প্রভাব রাখতে পারতো। কারণ কি? যত বেশি তরঙ্গ তুমি একসঙ্গে দিবা উপরিপতন হবে,
উপরিপতন হয়ে তরঙ্গের লব্ধি বেড়ে যাবে, তরঙ্গ আরো বেশি পাওয়ারফুল হবে, তাই না? কিন্তু আলো তো তরঙ্গ না, পিওর তরঙ্গ না, আলো তো কণা ধর্ম আছে। তো এই জন্য আলো তরঙ্গ ধর্মকে জেনে তরঙ্গ ধর্মকে দিয়ে এই ব্যাখ্যাটা করা যায় না, কারণ তরঙ্গ যদি আলো আলো আসলেই তরঙ্গ হইতো তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টের এইখানে তীব্রতা বাড়ালে ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়া যেত বা পাওয়া যেত। কিন্তু দেখা গেছে কম্পাঙ্কের ক্ষেত্রে কি হয়, আমি তীব্রতা যাই রাখি না কেন, যতই কম রাখি না কেন, একটা মিনিমাম যদি ফ্রিকোয়েন্সি মেনটেন করি, একটা মিনিমাম কম্পাঙ্ক যদি মেনটেন করি, তাহলে সেখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়। অর্থাৎ আলো হচ্ছে কণা, কিসের কণা? ফোটন কণা। এই ফোটন কণার নাম দিছে কে? আলবার্ট আইনস্টাইন দিছে। সো ফোটন কণা, এখানে তুমি এটাকে ছোট ছোট কণা চিন্তা করো, কণা কম হোক বেশি হোক, আমি যদি সেগুলোকে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি দেই, একটা মিনিমাম বেগে গতিশীল করি, তাহলে সেইটা একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে ইলেকট্রনকে বাইরে পাঠিয়ে দিতে পারে। তুমি যদি সংখ্যা কম দাও, সংখ্যা কম যাবে, সংখ্যা বেশি দিলে সংখ্যা বেশি হবে, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটে। তাহলে আলোর শুধু তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে গেলে আলোর কি ধর্ম লাগে? কণা ধর্ম লাগে। তো এখন আমরা বুঝে গেছি আলো হচ্ছে দোনোটাই। সেটা কি? সেটা হচ্ছে আলোর কণা ধর্ম আছে, আলোর তরঙ্গ ধর্ম আছে। সো এইটা পরে একত্রিত করে এবং হচ্ছে তখন আইনস্টাইন আলোকে কি ধরছে? আলোকে ধরছে হচ্ছে কণা, এবং কণা ধরে সে একটা বিখ্যাত ইকুয়েশন দিছে যে ই সমান হচ্ছে এম ইনটু সি তার স্কয়ার। এই দেখো ম্যাক্স প্ল্যাঙ্ক কি দিছিল? ই সমান এইচ নিউ। নিউ কার থাকে? নিউ থাকে হচ্ছে তরঙ্গের। আবার আইনস্টাইন বলছে আলোর জন্য এম, এম কার থাকে? ভর। এবার আইনস্টাইন এবং ম্যাক্স প্ল্যাঙ্কের মধ্যে ঝামেলা লেগে গেছে। আইনস্টাইন বলছে, দেখো দুজনে কিন্তু অনেক বড় সায়েন্টিস্ট, তোমরা আইনস্টাইনের নাম বেশি শোনো, বাট ম্যাক্স প্ল্যাঙ্কও কিন্তু অনেক বড় সায়েন্টিস্ট। সো আইনস্টাইন বলল, না বাবা হবে না, আলো হচ্ছে একটা কণা, কারণ কণা দেখেই তো আমি আলোর এনার্জি বের করতে পারছি। প্ল্যাঙ্ক বলল, না হবে না, আলো তো একটা তরঙ্গ। সো এবার সবাই একটু কমেন্ট করে বলো আমরা এই দুইটা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা যে ক্লাশ লেগে গেছে। একজন আলোকে চিন্তা করছে কণা হিসেবে, আইনস্টাইন, আর প্ল্যাঙ্ক চিন্তা করছে আলোকে তরঙ্গ হিসেবে। ওকে, ঠিক আছে, ওকে, ওনারা বন্ধ করে দাও। এইবার আসি, তা আমাদের তো আসলে একটা সমঝোতা করা দরকার, তাই না? তো সেই সমঝোতা করতে গিয়ে কে গেছে? সেই সমঝোতা করতে গেছে হচ্ছে, তার নাম হচ্ছে ডি ব্রগলি। ডি ব্রগলি বলছে, বাবা থামো, দুজন থামো, তোমাদের এত চিন্তা ভাবনা করা লাগবে না, আমি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দেই। এবং নেচারে কিন্তু এরকম সবসময় একটা সমাধান থাকে। তো ডি ব্রগলি বলছে যে আলো আসলে পিওর তরঙ্গও না, আলো আসলে পিওর কণাও না, আলো কখনো কখনো তরঙ্গ, কখনো কখনো কণা। মানে ডি ব্রগলি দুজনকে সমঝোতা করছে কিভাবে দেখায়। আলবার্ট আইনস্টাইন বলছে ই সমান হচ্ছে এম ইন্টু সি তার স্কোয়ার। আলোর জন্য সমীকরণ কিন্তু আলোর জন্য, আলোর জন্য সব পার্টিকেলের জন্যই প্রযোজ্য। আর ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে ই সমান হচ্ছে এইচ ইন্টু নিউ। দেখো এই দুজনে এরকম দুই কথা বলছে। তাহলে এই দুটাকে আবার দেখো এখান থেকে লেখা যায় না, এইচ ইন্টু নিউ সমান কি? তুমি কি জানো? সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা, তাই না? তাহলে নিউ সমান কি? নিউ সমান হচ্ছে সি বাই হচ্ছে ল্যামডা। তাহলে আমি লিখতে পারি এইচ ইন্টু সি বাই ল্যামডা। ওই এটা তো একই জিনিস। সো এর মধ্যে সমঝোতা করতে আসলো কি? ডি ব্রগলি। ডি ব্রগলি এই সমঝোতা করলো, এটাও ই এটাও ই, তাহলে ই ই বাদ দাও, আমি কি বলতে পারি? এম সি স্কোয়ার সমান হচ্ছে এইচ ইন্টু সি বাই হচ্ছে ল্যামডা। এই তো। তাহলে এখান থেকে আর এখান থেকে একটা সি কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হচ্ছে এম সি সমান কি থাকে এখানে? এইচ বাই হচ্ছে ল্যামডা। মানে ল্যামডা সমান কি থাকে? এইচ বাই হচ্ছে এম ইন্টু সি, যেটাকে অনেক সময় তোমরা বইতে এভাবে দেখছো, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই সি এর জায়গায় এম ইন্টু ভি লেখে, ওই যাহাই ভি তাহাই সি। বলছিলাম না, নামে কি এসে যায়? গোলাপকে তুমি রজনীগন্ধা ডাকলে গোলাপের গন্ধ গোলাপের গন্ধের মধ্যেই থাকে। সো ল্যামডা সমান এইচ বাই এম ভি, এটা হচ্ছে কার ইকুয়েশন? ডি ব্রগলির ইকুয়েশন। এখন ডি ব্রগলির ইকুয়েশন থাকে যদি আমি একটু সাম আপ করি, তাহলে দেখো দাঁড়ায়টাকে। সো ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ভি, এটা একটু লিখি আমরা। ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ইন্টু ভি। আচ্ছা কাঁচা বাচ্চারা দেখো তো ভাই, এই ল্যামডা কার থাকে? ল্যামডা কি তরঙ্গের থাকে না কণার থাকে? ল্যামডা অবশ্যই ওয়েভের থাকে, বা বাংলা লিখি তরঙ্গের থাকে, তাই না? তাহলে এই সমীকরণে একটা রাশি আছে যেটা তরঙ্গের থাকে, তার মানে এই সমীকরণকে আলোর তরঙ্গ ধর্ম সাপোর্ট করে। আবার এই সমীকরণে একটা রাশি আছে এই যে এম, সেটা আবার কার থাকে? সেটা থাকে হচ্ছে কণার থাকে। তাহলে বুঝতে পারছো যে একই সমীকরণে তরঙ্গ আছে,
একই সমীকরণে কণাও আছে, তাহলে ডি ব্রগলির ইকুয়েশন হচ্ছে প্রথম অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচে আলোকে কণা এবং তরঙ্গ দুইটা হিসেবেই আমরা প্রকাশ করতে পারি, মানে আলোর কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই আছে। অর্থাৎ এইচ এবং ভি যদি এই দুটাকে আমি কনস্ট্যান্ট ধরি, এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, ভি তো হচ্ছে আলোর বেগ কনস্ট্যান্ট, তাহলে বলা যায় ল্যামডা ইজ প্রপোর্শনাল 1/m। মানে দেখো আলোর তরঙ্গ ধর্ম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কি হবে 1 বাই কণা ধর্ম। এটা যে কতবার অ্যাডমিশনে আসছে বাট স্টুডেন্টরা জানে না, ম্যাক্সিমাম জায়গায় এটা পড়ানো হয় না দেখে স্যাররা মানে এটা স্টুডেন্টরা চিন্তা করে বাবারে বাবা কি নাকি। অর্থাৎ আলোর ওয়েভলেন্থ বাড়লে ভর কমে যায়, আর ভর কমে গেলে ওয়েভলেন্থ বেড়ে যায়। এবার একটু কমেন্ট করো তো কাঁচা বাচ্চারা, বুঝছি কিনা। ওকে ঠিক আছে, বুঝে গেছো। তো আমি আবার তোমাদেরকে একটু রিক্যাপ করে আসি, চলো। রিক্যাপটা কি দাঁড়াইলো? প্রথমে আমরা জানি আলো একটা তরঙ্গ, কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে, আলোর কম্পাঙ্ক আছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য আছে, কম্পাঙ্ক আছে, তো বুঝে গেলাম আলো একটা তরঙ্গ। সেই তরঙ্গ ধর্ম জেনে ব্যাখ্যা করতে গেলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট। ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম ফটো ইলেকট্রিক ইফেক্টটা মিলল না। কেন মিলল না? কারণ হচ্ছে আমি যদি আলোকে শুধু তরঙ্গ ধরি, ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যাই হয় না। তো এখানে আমরা আলোকে কি ধরে নিলাম? ভর ধরে নিলাম। এরপরে সমঝোতা করতে আসলো কি? সমঝোতা করতে আসলো হচ্ছে ডি ব্রগলি। ডি ব্রগলি সমঝোতা করে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন মিলে নতুন একটা ইকুয়েশন বানাইছে, ল্যামডা সমান এইচ বাই এম ভি বা এম সি হোয়াটএভার তুমি যে নামে ডাকো, তরঙ্গ ধর্ম আর এখানে কণা ধর্ম। তাহলে এটা এমন একটা ইকুয়েশন, একটা সমীকরণ, যে সমীকরণে আলোর তরঙ্গ ধর্ম আছে, আলোর কণা ধর্ম আছে। এবং আলো অনেকটা কিরকম জানো? আলো অনেকটা তোমার আমার মতো। তোমার আমার মতো মানে হচ্ছে, তোমরা এটা বিশ্বাস করবা কিনা, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের কথা, যে পৃথিবী একটা নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। তুমি হয়তো চিন্তা করতেই পারো, না ভাই আমি অভিনেতা করি, আমি অভিনেতা না, আমি অভিনেত্রী না, আমি একেবারে রিয়েল খাঁটি। না, তুমি আসলে খাঁটি না, দুনিয়ার কেউই খাঁটি না। আমরা সবাই আমাদের জায়গা থেকে অভিনয় করছি। কিরকম ধরো, তোমার সাথে আমি যেভাবে কথা বলি, আমার বন্ধুর সঙ্গে নিশ্চয়ই সেভাবে কথা বলি না, বা আরিফ ভাইয়ের সাথে যখন আমি কথা বলি সেভাবে কথা বলি না। আবার আমি আমার আব্বু আম্মুর সাথে যেভাবে কথা বলি, আমার ছোট যারা আছে, আমার ভাগ্নি আছে, ওর সাথে আমি নিশ্চয়ই ভাবে কথা বলি না। তো সমাজ আমাকে শিখাই দিচ্ছে যে এটা তোমার বড় ভাই হয়, এর সাথে এমনি কথা বলো, এ তোমার ছোট ভাই হয়, এর সাথে এমনি কথা বলো, ও তোমার বন্ধু হয়, ওর সাথে এমনি কথা বলো। সো রিয়েল আমি বলতে কিন্তু কোনো কিছু নাই, আমরা সবাই যার যার জায়গা দিয়ে অভিনয় করি। এখন এখানে একটা লাইফ লেসন নেওয়া যায়। লাইফ লেসন হচ্ছে, কোনো মানুষকে তুমি যখন জাজ করবা, তখন তোমার সঙ্গে তার যে সম্পর্ক সেটার বাইরে গিয়ে জাজ করবা না। যেমন ধরো তোমার সাথে শাওন ভাই সম্পর্ক খুবই ভালো, শাওন ভাই মাঝে মধ্যে ক্লাস নিতে আসে, ভালো ক্লাস নেয়, ভাইয়ের কথাবার্তা ভালো লাগে। এখন তোমার তো আর এটা জানার দরকার নেই শাওন ভাই ইউনিভার্সিটিতে গিয়ে কি করছিল, কার সাথে কবে কি করে আসছে, করি না কিছু। বাট যদি এরকম হয় যে জেনে আসলা শাওন ভাই 5 বছর আগে কোন মেয়ের সাথে কি করে আসছে, সেটা তুমি সামহাও জানলা। এখন শাওন ভাই তার সাথে সম্পর্ক আর তোমার সাথে সম্পর্ক তো সেম না। তোমার সাথে আমার যে রোল, আমার যে অভিনয় করার রোল, আর তার সঙ্গে যে রোল, এটা তো সেম কখনোই না। তো কখনোই এই সম্পর্ক দিয়ে তুমি আমাকে জাজ করবা না, করা উচিত না। এভাবে তুমি যদি জাজ করো, কোনো মানুষই পারফেক্ট না, কোনো মানুষের সবগুলো সাইড সমানভাবে সুন্দর না। প্রত্যেকটা মানুষের মানে থাকে না, উই ওয়াল আর ভিলেন ইন সামন স্টোরি। তো তুমি কারো না কারো স্টোরিতে কোনো না কোনো সাইড তোমার খারাপ থাকবে, সবারই থাকে। এখন তুমি যদি একটা মানুষের প্রত্যেকটা দিক দেখতে যাও, কোনো মানুষই পারফেক্ট না, তখন কি হবে জানো? তোমার কাছে দুনিয়ার সব মানুষ খারাপ মনে হবে, এবং এটা তোমাকে একটা সাইকোলজিক্যাল প্যারা দিবে যে এ ভালো না, ও ভালো না। চেষ্টা করবা তোমার সাথে তার যে সম্পর্ক, সেইটার বেসিসে, সেটার অ্যাঙ্গেল দিয়ে জাজ করার জন্য। তো আমি যেরকম তোমাদের কাছে টিচার, আবার ধরো আরিফ ভাইয়ের কাছে আমি স্টুডেন্ট কাইন্ড অফ, ঠিক সেরকম আলো হচ্ছে একই দিক দিয়ে কণা, একই দিক দিয়ে তরঙ্গ। শুধু আলো না, পৃথিবীতে প্রত্যেকটা বস্তু, যে বস্তু মুভ করে, যে আমার হাত যে মুভ করছে না, আমার হাত তো নর্মালি তোমাদের কাছে মনে হচ্ছে যে আমার হাত একটা ভর, একটা কণা, কিন্তু আমার হাত একটা ওয়েভ, তার একটা ওয়েভ লেন্থ আছে। আমি তোমাদেরকে একটু পরে ফিল করাই দিব যে ওয়েভ লেন্থটা কেন আমরা বুঝি না, বা কেন শাওন ভাইয়া আহ কণা কণা তরঙ্গ না, আর কেন হচ্ছে ফোটন বলি, ইলেকট্রন বলি, মানে ছোটগুলোর তরঙ্গ ধর্মটা বেশি ভালো ফিল করা যায়, বড়গুলোর তরঙ্গ ধর্ম ভালো মতো ফিল করা যায় না। তো তোমাদেরকে আমি ফিল করাই দেবো এটা কেমনে ফিল করা যায়। ওকে, সো দেখো তো এই সমীকরণকে আর অনেক ভাবে হচ্ছে মডিফাই করা যায়। কিভাবে মডিফাই করা যায়? এই কাঁচা বাচ্চারা, এমভি মানে কি? ভরবেগ না? তাহলে বলা যায় না ল্যামডা সমান হচ্ছে এইচ বাই হচ্ছে পি। এখানে পিটা কি? পিটা হচ্ছে ভরবেগ।
যেটাকে মোমেন্টাম বলা হয়। তাহলে সমীকরণ কখনো কখনো বিশেষ করে আইআইটিতে এই সমীকরণ দিয়ে কিছু প্রশ্ন আসে। আইআইটিতে আরো কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি দাঁড়ায়, আমরা জানি হচ্ছে ইকে সমান কি, গতিশক্তি হাফ এম ভি তার হচ্ছে স্কোয়ার, তাই না? সো ইকে সমান যদি হাফ এম ভি স্কোয়ার থাকে, তাহলে ভি স্কোয়ার এম ইন্টু ভি স্কোয়ার সমান কি থাকে, 2 ইন্টু ইকে, তাই তো? তাহলে ভি সমান কি থাকে, ভি সমান থাকে রুট ওভার 2 ইন্টু ইকে বাই হচ্ছে এখানে থাকে এম। এখন তুমি ভি এর মানটা এখানে বসাবা। সো ভি এর মান যদি এখানে বসাও, তাহলে আলটিমেটলি ল্যামডা সমান কি থাকে, ল্যামডা সমান থাকে এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এম ইন্টু ভি, এম এর মান তো এম এর মান, ইন্টু ভি এর মান কি বসাবা, ওইটা রুট ওভার 2 ইন্টু ই কে। ভাই এগুলো কিন্তু বাংলাদেশে আবারও বলতেছি ম্যাক্সিমাম জায়গায় পড়ানো হয় না, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এমন না যে এটা এখানে পড়ে গেলে আবার কলেজে গিয়ে পড়তে পারবা, কলেজে হয়তো এগুলো পড়ানো হবে না। তো আমি যদি কাটাকাটি করি তাহলে আলটিমেটলি কি থাকে দেখো, এইখানকার এম আর এখানকার এম, মানে তোমরা কি জানো যে এম কে কি লেখা যায়, এম সমান হচ্ছে রুট ওভার এম ইন্টু রুট ওভার এম লেখা যায়। তো আশা করি সবাই এটা জানো যে এই দুটাকে গুণ করলে হচ্ছে এম দাঁড়ায়। তাহলে একটা কাটা গেলে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে হচ্ছে যে এটা থাকে রুট ওভার 2 এম ইন্টু ই কে। তো সবাই একটু আমাকে কমেন্ট করো যে এই যে 3টা বা 4টা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন গুলো আমরা এখন বুঝিয়েছি কিনা। অনন্য একটু কমেন্ট অন করে দিও তো। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছে। এবার আমরা কিছু প্রবলেম সলভ করি। ওকে, এই প্রবলেমটা লিখে নাও। টেনিস খেলার সময় দিনা 1400 গ্রাম ভরের একটা টেনিস বলকে, আল্লাহ মাহবুব জানে যে দিনা 1.5 কেজি ভরের টেনিস বল দিয়ে কি টেনিস খেলতেছিল। মানে টেনিস বলের ভর হয়ে গেছে 1.5 কেজি, 1400 গ্রাম। সো দিনা আগে ম্যাথটাকে লিখে নাও সবাই, তারপরে বলতেছি। টেনিস বলের ভর 1.5 কেজি, এটা কিরকম টেনিস বল? আচ্ছা, ম্যাথটা আমরা পড়ি যে টেনিস খেলার সময় দিনা 1400 গ্রাম ভরের একটা টেনিস বলকে র্যাকেট দিয়ে আঘাত করে 90 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল করলো, বলটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তোমাদেরকে বলছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুই কম্পন, মানে তরঙ্গ, পৃথিবীর প্রত্যেকটা বস্তুই হচ্ছে কণা। এই যে আমি যে হচ্ছে বললাম না, আমি যে এখানে নাড়াচাড়া করছি, আমিও কিন্তু একটা তরঙ্গ, আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। বাট এটা আমরা ফিল করি না, কেন ফিল করি না সেটা তোমাদেরকে একটু পরে বুঝাই দিব। বুঝাই দেওয়ার পরে তোমরা বুঝতে পারবা। আগে এই ম্যাথটা করি। দেখো তো কাঁচা বাচ্চারা, তোমাকে কি দেওয়া আছে, আমাকে এম এর মান দেওয়া আছে কত, 1400 গ্রাম, মানে 1.4 কেজি, এটা দেওয়া আছে। আমাকে ভি এর মান দেওয়া আছে 90। এই শর্টকাট মনে রাখবা, কিলোমিটার পার আওয়ার কে 3.6 দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড আসে। কি বললাম ভাই, যে কোনো বেগের মানটাকে যদি কিলোমিটার পার আওয়ার বেগে থাকে, সেটাকে তুমি যদি মিটার পার সেকেন্ডে ভাগ করো, ওই 3.6 দিয়ে ভাগ করো, মিটার পার সেকেন্ড আসে। আমাকে ল্যামডা বের করতে বলছে। ওকে, ল্যামডা। আমরা ইকুয়েশন কি জানি, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ইন্টু ভি, তাই না? সব এসআই তে নেই। 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, এম হচ্ছে 1.4 ইন্টু ভি এর মান কত, 90 বাই হচ্ছে 3.6। আমি চাই তোমরা আমার জন্য ওয়েট না করে আমার আগে করে ফেলো। 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, 1.4 ইন্টু হচ্ছে 90 বাই হচ্ছে 3.6। এখানে দাঁড়ায় হচ্ছে এত, ল্যামডা সমান দাঁড়ায় হচ্ছে 1.89 10 টু দি পাওয়ার মাইনাস 35 মিটার। ওকে, এবার আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি, এটা এমন একটা তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। এই যে এত ছোট তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি বাস্তবে তুমি ফিল করতে পারবা? নর্মালি বাস্তবে আমরা দৃশ্যমান আলো বলতে কি বুঝি, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, তাই না? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এটা এত ছোট, মানে ভর যত বেশি হয়, বলছিলাম না যে ভর যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট। এখন দিনা টেনিস খেলতেছে হচ্ছে 1.5 কেজি ওজনের, 1.5 কেজি ভরের বল দিয়ে। তো দিনার ওই যে যে টেনিস বল, সেই টেনিস বলের ভর
এত বেশি যে ওর তরঙ্গ দৈর্ঘ্য এত ছোট হয়েছে, জন্য বাস্তবে এই কম্পনটা আমরা ফিল করতে পারি না, বুঝছো? আরো ভালো মতো তোমাদেরকে পরে অঙ্ক করে দেখাবো। পরের মেথে যাই। আলোর বেগের 1% বেগে, এটা বুয়েটে আসছিল, সাল মনে নাই, বাট বুয়েটে আসা না। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে আলোর বেগের 1% বেগে গতিশীল একটি ইলেকট্রনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। তো আমরা কিন্তু আলোর বেগের জন্য তরঙ্গ কোণার দ্বিতীয়তা পড়ছি। তো এই তরঙ্গ কোণার দ্বিতীয়তা আলোর জন্য প্রযোজ্য, ইলেকট্রনের জন্য প্রযোজ্য, সাউন্ড ওয়েভের জন্য প্রযোজ্য, তোমার জন্য প্রযোজ্য। ঠিক আছে, সবার জন্যই প্রযোজ্য। যে বস্তু গতিশীল তার কণা ধর্ম আছে, তার তরঙ্গ ধর্ম আছে। আলোর বেগের 1% বেগে গতিশীল, তার মানে ভাই এখানে ভি এর মান কি দেওয়া আছে? ভি এর মান 3 ইন্টু 10⁸ ইন্টু 1%। সো উপরে 1, নিচে হচ্ছে 100, এই তো। তার মানে বলতে পারি হচ্ছে এখানে 3 ইন্টু 10⁻, কত হবে? 10⁻, হচ্ছে 6, এত মিটার পার সেকেন্ড, তাই আসে। 1 2 3 4 5 6, হ্যাঁ। তো আমরা ভি এর মান পাইলাম 3 ইন্টু 10⁻6। এটা কিন্তু নিউ না, এটা হচ্ছে ভি, আমি নিউর মতো হয়ে গেছে। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ইন্টু হচ্ছে ভি। এখন ভাই এইচ এর মান কত? এইচ এর মান তো মুখস্থ, 6.626 10⁻⁻34। এম কত? 9.11 10⁻⁻31 কেজিতে নিব, কারণ সব এসআই তে নিচ্ছে। আর ইন্টু হচ্ছে 3 ইন্টু 10⁻6। তাহলে আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হচ্ছে 6.626 10⁻⁻34, 9.11 10⁻⁻31 ইন্টু 3 10⁻6, তাকে হচ্ছে এইটা 2.42 10⁻⁻10 এত মিটার। সো এটা যদি আনসার হয় তাহলে আমাদের কোনটা সঠিক উত্তর? 2.42 10⁻⁻10, ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্নে যাই। 1 কেজি ভরের একটি বস্তুর বেগ 1 কিলোমিটার/আওয়ার বেগে হলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সেম প্রশ্ন, সেম টাইপের। 1 কেজি ভরের একটা বস্তুর বেগ 1 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। তাহলে আমরা এবার এক লাইনে অঙ্কটা করে ফেলবি। ল্যামডা সমান কি? এইচ। এইচ মানে কত? 6.626 10⁻⁻34। এম ভি, এম মানে হচ্ছে 1 ইন্টু ভি কত? এই যে 1 কে বলছিলাম কি দিয়ে ভাগ করতে হবে? 3.6 দিয়ে ভাগ করতে হবে, তাই না? কোনো কিছুর বেগ যদি কিলোমিটার/আওয়ারে দেওয়া থাকে, মিটার পার সেকেন্ড নেওয়ার জন্য 3.6 দিয়ে ভাগ করলেই হয় শর্টকাট। সো তুমি যদি এটা সলভ করো, এখানে থাকে হচ্ছে 2.3 10⁻⁻33 এত মিটার। সবাই একটু কমেন্ট করো তো যে ভাই আমরা ম্যাথ গুলো বুঝতে পারছি কিনা, কিভাবে ম্যাথ আসে বা কিভাবে ম্যাথ করতে হয়। ওকে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে একটা মজার ম্যাথ করাই। দাঁড়াও, মজার ম্যাথটা আগে যাই। এই যেটা, সবাই এই ম্যাথটা লিখে নাও। নিচের দুটি ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে তরঙ্গধর্ম ব্যাখ্যার সফলতার পেছনে তোমার যুক্তি দাও। ওকে, মানে দুইটা ক্ষেত্রে প্রথম কেস কি? 75 ভরের একটা পিং পং বল এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এই পিং পং বল মানে বুঝতে পারছো? টেনিস বল আর কি, ওই যে টেবিল টেনিস যেটা করে। আগে ম্যাথটা তুলে না সবাই, আমি একটু নিচে বসি। না না না, ওকে, কি বলছে? তুমি নিচে দুটা কেস দেওয়া আছে,
সেই দুটো কেসে তুমি ল্যামডা বের করবা, মানে তুমি ওয়েভলেন্থ বের করবা। বের করে তোমাকে কোন ক্ষেত্রে ওয়েভলেন্থ বের করাটা ভালো হয়েছে সেটা সফলতা বের করতে হবে, মানে কোনটা ভালো কোনটা ভালো না। আমরা প্রথমটা দেখি। 75 গ্রাম ভরের একটা পিং পং বল 78 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। সো প্রথম ক্ষেত্রে যদি ল্যামডা বের করতে চাই, সো নাম্বার 1 ল্যামডা সমান h বাই mv, তাই না? সো 6.626 10 টু দি পাওয়ার -34। ওকে, এই হচ্ছে আমাদের ল্যামডা। এম কত? 75 গ্রাম, মানে কত? 0.075 কেজিতে নিলাম। আর ভির কত? ভি হচ্ছে 78। আমরা যদি মানটা বের করি, .075 ইন্টু 78, তুমি এখানে মান পাবা হচ্ছে 1.13, ওই যে ওইটা 1.13 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 34 এত মিটার। ওকে, কেস 2 তে তুমি একই ভাবে হচ্ছে মানটা বের করো। এখানে ল্যামডা সমান কি দাঁড়ায়? h বাই mv, h এর মান তো h, 6.626 10 টু দি পাওয়ার -34। আর এখানে হচ্ছে m এর মান কত? একটি ইলেকট্রন, মানে 9.11 10 টু দি পাওয়ার -31 কেজি ইনটু হচ্ছে ওই একই বেগ 78। এই ম্যাথটা আমি যখন জীবনে প্রথমবার করছিলাম আমার খুব ভালো লাগছিল, জানি না তোমাদের ভালো লাগবে কিনা। এখানে মানটা দাঁড়ায় হচ্ছে এটা দাঁড়ায় 9 পয়েন্ট, ল্যামডা সমান হচ্ছে 9.32 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত মিটার। আচ্ছা কাঁচা বাচ্চারা, আমরা তো জানি যে মিটারকে যদি ন্যানোমিটার নিতে হয়, ধরো তুমি এটাকে যদি ন্যানোমিটার নাও, ন্যানোমিটার নিতে গেলে কি করতে হবে? আমি কি ঠিকঠাক মান বসাইছি? -31 34 78, হ্যাঁ। তো ন্যানোমিটার নিতে গেলে হচ্ছে 10 টু দি পাওয়ার কি দিয়ে গুণ করতে হয়? 10 টু দি পাওয়ার হচ্ছে 9 দিয়ে গুণ করতে হয়, কারণ তুমি মিটার থেকে ন্যানোমিটারে নিচ্ছ। তো এটাকে যদি 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে এইটা 9324। ওকে, এত ন্যানোমিটার দাঁড়ায়। এখন দেখো এটা দাঁড়ায় হচ্ছে, তুমি যদি এটাকেও ন্যানোমিটার না, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া ন্যানোমিটারে কেন নিছো? ন্যানোমিটারে নিয়ে তোমাদেরকে এটা দেখাইতেছি, দেখাচ্ছি হচ্ছে এখানে উত্তর ভুল আছে, বাদ দাও। ন্যানোমিটার নিয়ে দেখাইলাম 9324 ন্যানোমিটার। এই 9324 ন্যানোমিটার মানে কি? এটা আইআর এর মধ্যে পড়ে। তোমরা জানো কি না যে 400 থেকে 700 ন্যানোমিটার হইলে দৃশ্যমান, আর 700 পর থেকে 10,000 পর্যন্ত হচ্ছে আইআর ন্যানোমিটার। বাট তুমি এটাকে ন্যানোমিটারে নাও আর না নাও, এমন কোন মান কি আসবে যেটা তুমি ডিটেক্ট করতে পারো? আমরা ডিটেক্ট কোন পর্যন্ত করতে পারি? এক পাশে হচ্ছে এক্স কি বলে গামা রে, আরেক পাশে হচ্ছে রেডিও ওয়েভ, এর বাইরে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি না। তো এখানে ওয়েভলেন্থটা এত কম যেটা ডিটেক্টেবল না। এই জন্য বড় বস্তু, এই যে সাউন্ড ভাইয়ের মতো এরকম বড় কেউ যদি হচ্ছে নড়াচড়া করে, তার যে ওয়েভলেন্থ সেটা আমরা ফিল করতে পারি না, কারণ মানটা অত্যাধিক ছোট হয়। আর যদি সেই বস্তুটা ছোট হয়, ইলেকট্রনের মতো কেউ হয়, তখন সেখানে হচ্ছে ওয়েভলেন্থে এমন একটা রেঞ্জ আসে যেটা ডিটেক্টেবল। এবার বলো ফিল করতে পারছো কিনা তোমরা যে দুনিয়ার সব বস্তুরই কণাধর্ম থাকে? অনলাইনে একটু অন করে দিও তো কমেন্টটা। দুনিয়ার সব বস্তুরই কণাধর্ম থাকে, দুনিয়ার সব বস্তুরই তরঙ্গ ধর্ম থাকে, বাট বস্তু যদি বড় হয় সেটা ডিটেক্ট করা যায় না, সেটা এত ছোট ওয়েভলেন্থ হয়। ফিল করতে পারছি, ফিল করতে পারছি, মানে আমি চাই না যে তোমরা জাস্ট ম্যাথ করলে শেষ, আমি চাচ্ছি জিনিসটা ফিল করো যে সাউন্ড ভাইয়েরও একটা ওয়েভলেন্থ আছে, বাট সেটা ডিটেক্টেবল না, কিন্তু ইলেকট্রন অনেক ছোট, সেটা ডিটেক্ট করা যায়। এই তো সবাই বুঝে গেছে। তাহলে পুরো ব্যাপারটাকে একটু রিভিউ করি কিভাবে দাঁড়ায়। আমরা দেখলাম যে ল্যামডা সমান এইচ বাই এমভি, ওকে ভালো কথা। তো আমি ওই এত পিং পং বলের জন্য ল্যামডা বের করছি। ওকে, আমি এটার জন্য ল্যামডা বের করছি। ওকে, ল্যামডা বের করলাম দুই ক্ষেত্রেই।
ল্যামডা বের করে এটা মিটারে রেখে দিচ্ছি, তুমি চাইলে এটাকে ন্যানোমিটার নিতে পারো। ন্যানোমিটার নিতে পারো মানে কি 10⁹ দিয়ে গুণ করলে ন্যানোমিটার হয়। বাট ন্যানোমিটার নিলেও যে মান পাবা সেই মান না বাস্তবসম্মত মান না। বাস্তবসম্মত মান না কেন? কারণ এত ছোট মান কখনোই আমরা ডিটেক্ট করতে পারি না। বাট এখানে যে মানটা বের হয়েছে, মিটারকে ন্যানোমিটার দিয়ে গুণ বানাইতে গেলে 10⁹ দিয়ে গুণ করতে হয়। এবং তুমি জানো কিনা যে 400 থেকে 700, 400 ন্যানোমিটার থেকে যদি 700 ন্যানোমিটার হয় তখন সেটা হয় দৃশ্যমান। ওকে, আর 700 থেকে শুরু করে 10,000 পর্যন্ত, বুঝছো, ন্যানোমিটার পর্যন্ত কি হয়? আইআর হয়, মানে অবলোহিত রশ্মি হয়। তাহলে এটা অবলোহিত রশ্মি। এবং অবলোহিত রশ্মি কি জিনিস? অবলোহিত রশ্মি এমন একটা রশ্মি যে রশ্মি আমরা নর্মালি ডিটেক্ট করতে পারি। এই যে আমার এখান থেকে অবলোহিত রশ্মি বের হচ্ছে, টিভির রিমোটে অবলোহিত রশ্মি আছে। সো অবলোহিত রশ্মি অনেক জায়গায় ইউজ করা হয়। এই জন্য ভর যদি কম হয়, এই যে তোমাদেরকে ডি ব্রগলি সমীকরণ থেকে শিখাইছিলাম না, যে ভর যদি কম হয় ওয়েভলেন্থ বেশি, ভর যদি বেশি হয় ওয়েভলেন্থ কম। সো বড় বড় বস্তুর ভর বেশি জন্য ওয়েভলেন্থ কম হয়, এই জন্য ওদের ক্ষেত্রে আমরা তরঙ্গ ধর্মটা ফিল করতে পারি না। আশা করি এবার বুঝতে পারছো। এবার হচ্ছে এই ম্যাথে লিখে নাও। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেইই, ওয়েস্ট বেঙ্গল তো বুঝছো পশ্চিমবঙ্গ। আর হচ্ছে জেইই মানে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, মানে ইন্ডিয়ান যে আইআইটির এক্সাম, সেই আইআইটির ভর্তি পরীক্ষা আসছিল। দুটি বল, একজনের ভর হচ্ছে 100 গ্রাম, একজনের ভর হচ্ছে 50 গ্রাম, নিক্ষেপ করা হয়। ওকে, এখন উভয় সুষম বেগে চলে, কিন্তু m1 এবং m2 এর বেগের 1.5 গুণ। ওকে, ভালো কথা। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো একটু সলভ করি। দেখো তো ভাই, ল্যামডা সমান কি? h/m ইন্টু ভি, তাই না? মানে দুইটা বল নিক্ষেপ করা হয়েছে, একটার ভর 50 গ্রাম, একটার ভর 100 গ্রাম। ভালো কথা। এবং দুজনের বেগ সুষম। এই সুষম মানে কিন্তু সমান না, বেগটা সুষম মানে ত্বরণ নাই। বাট একজনের বেগ আরেকজনের বেগে 1.5 গুণ। আমাদেরকে ওদের ওয়েভলেন্থের কি বলে রেশিও বের করতে বলছে। এই কাঁচা বাচ্চারা দুজনের জন্য কি কনস্ট্যান্ট? দেখো তো ভাই, এইচ এর মানটা, ল্যামডা সমান হচ্ছে h/m ইন্টু ভি। সো এই এইচটা দুইজনের জন্যই তো কনস্ট্যান্ট, তাই না? ভিটা এর জন্য ভ্যারিয়েবল, ওর জন্য ভ্যারিয়েবল, আর এমটাও এর দুজনের জন্য ভ্যারিয়েবল। তাহলে আমি কি বলতে পারি? ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল বলা যায় না m ইন্টু ভি। তার মানে দেখো এখান থেকে এটা লেখা যায় ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান, এখানে হচ্ছে m2 v2 বাই হচ্ছে m1 v1। এটা একেবারে বাচ্চাকালের জিনিস। ওকে, তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়ায়? m2 বাই হচ্ছে m1, একজনের ভর হচ্ছে 50, m2 হচ্ছে 50, আর এখানে m1 কত? এখানে m1 হচ্ছে 100 ইনটু, তারপরে কি বলছে? বলছে m1 m2 এর বেগ, m2 এর বেগ m1 বেগের 1.5 গুণ। তার মানে এখানে উপরে হবে হচ্ছে 1.5। দেখো m2 এর বেগ ওই যে উপরে v2, সো v2 এর মান কি? v2 এর মান হচ্ছে v1 এর 1.5 গুণ। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে কত আসবে? 50 ইনটু হচ্ছে 1.5 বাই হচ্ছে 100। সো এখানে দাঁড়ায় হচ্ছে ল্যামডা 1 বাই হচ্ছে ল্যামডা 2 সমান, এখানে দাঁড়ায় হচ্ছে 3 বাই হচ্ছে 4। ইজি পিজি, তাই না? হ্যাঁ, 3/4 ও বলতে পারো, 0.75 ও বলতে পারো। এই ম্যাথ একটু লিখে নাও। মিটারে নিলে হবে না ভাই, একই তো কথা। জীবনে তোমার ঝামেলার অভাব আছে, তুমি যদি এটার আবার মিটারে নাও, মানে কি বলে, এই যে এগুলোরে যদি আবার মিটারে নাও, কি এত ঝামেলা দরকার নাই, তোমাদের রেশিও বের করছি, তাই না? এই ম্যাথটা দেখি আমরা। এখানে কি বলছে? এত মিলিগ্রাম ভরের চলমান বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, গতিশক্তি কত? আলোর ভর সমান ফোটনের ভর বলা যাবে কি? হ্যাঁ, আলো তো ফোটনের সমন্বয়ে গঠিত, বুঝছো। আলোর আবার বেগ এত বেশি, এই জন্য হচ্ছে এর ভরটা খুব একটা ফিল করা যায় না, ফোটন কণা। তাহলে আমাকে ভর দেওয়া সেম, এম সমান কত? 0.1 মিলিগ্রাম, তাই না? এর মানে কত? 10⁻⁻4। ও, 0.1 মিলিগ্রাম দেওয়া আছে। মিলিগ্রাম থেকে আমাকে নিতে হবে হচ্ছে কেজিতে।
মিলিগ্রাম থেকে যদি কেজিতে নেই তাহলে 0.1 ইন্টু 10⁻⁻6 কেজি দাঁড়ায়। তার মানে কত দাঁড়ায়? 10⁻⁻7 কেজি এম পাইলাম। ওকে, এরপর আসি হচ্ছে আমাকে ল্যামডা দেওয়া আছে। ল্যামডা কত দেওয়া আছে? ল্যামডা সমান দেওয়া আছে এইটা 3.313 ইন্টু 10⁻⁻29। এখন বের করতে বলছে গতিশক্তি ই কে, মানে ই কে সমান কত। তো এই প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখার পরে সে আকাশ থেকে পড়বে, কিরে বাবা ঢাকা থেকে যদি চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার হয়, শাওন ভাইয়ের বয়স কত? অনেকটা এই টাইপের প্রশ্ন, যে কি না কি দেওয়া আছে, আমাকে বের করতে বলছে, কি বের করতে বলছে হচ্ছে ই কে। আসলে কাহিনী হচ্ছে এইখানে তোমাকে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে, এই যে 2m ইন্টু ই কে। মানে এই ইকুয়েশনটা বাংলাদেশে ম্যাক্সিমাম কোন বইতে আছে কিনা আমি জানি না, ম্যাক্সিমাম বইয়ে নাই। এই জন্য হচ্ছে স্টুডেন্টরা খুব অবাক হয় এই টাইপের জিনিস দিলে। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা তুমি জানো হচ্ছে ল্যামডা সমান হচ্ছে, আমি নিজে তো ভুলে গেছি ফর্মুলাটা কি ছিল, উপরে এইচ 2m ই কে, 2 ইন্টু m ইন্টু ই কে। এই লিখে নাও ই পি ইউ। আচ্ছা, অনেকে এবার অবাক বিষয় তাকে আছে, ইপিইউ মানে কি? ইপিইউ মানে একাই পারা উচিত। হ্যাঁ, একাই পারা উচিত। এটা আমি আর করে দিচ্ছি না, এটা করে সময় নষ্ট করছি না, যা আসে তাই। সবগুলোর ভ্যালু তুমি জানো, তুমি ল্যামডা জানো, তুমি এম জানো, তুমি 2 জানো, তুমি এইচ জানো, তোমাকে বের করতে হবে হচ্ছে ই কে। এরপরে হচ্ছে এখানে আসি, কণা ধর্ম কত, গতিশক্তি কত। এই দুটো হোমওয়ার্ক লিখে নাও। ভাই এই ম্যাথ গুলো তোমাকে আমি এত ম্যাথ করাই ফেলছি, এত কঠিন কঠিন ম্যাথ করাই ফেলছি, আমি বিশ্বাস করি সে হচ্ছে তোমরা হোমওয়ার্ক হিসেবে পারবা এগুলা। এবং সবাই একটু করবা ভাই, ক্লাসে তোমাকে ভাইয়া যতই বোঝা দিক না কেন, তুমি যদি নিজের কাজটা না করো, নিজে প্র্যাকটিস না করো, নিজে প্র্যাকটিস না করলে কি হয় জানো, আমি এখানে যত ম্যাথ করাবো না কেন তোমার কাছে মনে হবে সহজ সহজ সহজ। আসলেই মনে হয় কেউ করাই দিলে সহজ মনে হয়, বাট যখনই নিজে করতে যাই তখনই আমরা বুঝি আমি কোথায় আটকে যাব। এমন অঙ্ক হইতে পারে তুমি একটা ইউনিট চেঞ্জ করতে গিয়ে আটকে যাচ্ছ, এমন ম্যাথ হইতে পারে যে হচ্ছে আনসারে একক লিখতে গিয়ে আটকে যাচ্ছ, এমন ম্যাথ হইতে পারে যে ইকুয়েশনটা ঠিক মতো মনে পড়ছে না, এরকম কিন্তু হয়। বাট এইটা তুমি যতক্ষণ পর্যন্ত নিজে করতে না যাবা অতক্ষণ পর্যন্ত তুমি কখনোই বুঝবা না। কেউ করাই দিলে মনে হয় এই সহজ সহজ সহজ, আর এসব তো ইজি পিজি লেমন স্কুইজি, ভাইয়া তো করাই দিচ্ছে। বাট নিজে করতে গেলে ওই উইকনেসটা ধরা পড়ে, বুঝছো? সো ওই উইকনেসটা ধরার জন্য সবাই নিজে একটু প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে একটা ব্রেক দিচ্ছি, বাজে হচ্ছে 4টা, সবাই 4টা 10-এ আসবা। এরপরে আমরা আরো হচ্ছে সুন্দর সুন্দর জিনিসপত্র পড়বো। ও 4টা 59, সরি 5টা, তোমরা 5টা 10-এ আসবা।
ওকে, একজন বলছে ভাই কণা ধরবো মানে কি, এম নাকি হচ্ছে এমভি, দোনোটাকে ধরা হয়। তুমি দেখবা তোমাদের বইতে কোনটা ধরছে, সবাই একটু বই চেক করবা। কণা ধর্ম বলতে হচ্ছে কোনটাকে মিন করে। আচ্ছা, ওকে, এরপর আমরা এই প্রশ্নগুলো দেখি। প্রশ্ন বলছে, শুভ বলছে ভাই প্লিজ একটু পড়েন, আমাদের কলেজে আগামী 3 তারিখ থেকে পরীক্ষা, শিক্ষক সিলেবাসের সাথে মিলে না, তাই এখন লাইভ ক্লাস করবো নাকি পরীক্ষার প্রস্তুতি নেব, দুটোই করবা? আমি বিশ্বাস করি একটা স্টুডেন্ট যদি দিনের প্রত্যেকটা সময়কে কাজে লাগায়, ওই ফেসবুকিং, ইউটিউবিং, রিলস দেখা, স্টোরি দেখা, এগুলো যদি বন্ধ করে, তার হাতে দোনোটা নেওয়ার সময় আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তোমার ভর 55 কেজি এবং তুমি এত কিলোমিটার/আওয়ার বেগে দৌড়ালে তোমার সাথে জড়িত তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এই প্রথম প্রশ্ন, কাঁচা বাচ্চারা বলো পারবো নাকি পারবো না? আমার করে দেওয়া লাগবে? ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তোমাকে কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। So, আমি তোমাদেরকে কাইন্ড অফ প্র্যাকটিস শিটের মতো দিচ্ছি, বুঝছো? জানো তোমরা নিজেরা পারো। So, 1 নম্বর হচ্ছে পারবো। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে সমবেগে গতিশীল একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এবং কত গুণ বেশি হবে? 2 নম্বরটা আমি করে দিব। কি বলছে, সমবেগে গতিশীল একটি প্রোটন এবং একটি হচ্ছে ইলেকট্রনের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এবং কত গুণ বেশি হবে? 2 নম্বরটা আমি করে দিচ্ছি। দেখো, আমরা কি জানি, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ইন্টু ভি, তাই না? এই কাঁচা বাচ্চারা আমাদের কি কি কনস্ট্যান্ট দিছে? আমাদের এইচ এর মান তো কনস্ট্যান্ট আমরা জানি, আর আমাদের ভি এর মানও কি কনস্ট্যান্ট না? বলেই দিছে সমবেগে গতিশীল, আর এইচ এর মান তো ভাই সবার জন্য কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল 1 বাই কি এম। এই তো আমরা জানি, তাই না? এটা আমরা সবাই জানি, জানা উচিত। তাহলে আমাকে বলছে হচ্ছে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, তাহলে ভাই দেখো তো ল্যামডা অফ প্রোটন বাই ল্যামডা অফ ইলেকট্রন সমান কি, উপরে এম অফ ইলেকট্রন যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে উল্টে যাবে, আর এখানে হচ্ছে এম অফ কি হবে, প্রোটন। ওকে, ইলেকট্রনের ভর কত? 9.11 10⁻³ কেজি, আর 1.673 ইন্টু 10⁻27। কাঁচা বাচ্চারা কত আসে? এখানে হচ্ছে 9.11 10⁻³ 1.67 10⁻27, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে এইটা 5.45 10⁻⁴। এই হচ্ছে আমাদের আনসার। এরপরে বলছে কি, এরপরে বলছে 4.8 গিগা ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন একটি আলফা কণার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। ওকে, চলো আমরা এটা একটু সলভ করি। 4.8 গিগা ইলেকট্রন ভোল্ট, নরমালি তোমরা কি জানো? তোমরা জানো হচ্ছে ইলেকট্রন ভোল্টের সাথে সম্পর্ক। তাহলে আমাদেরকে দেওয়া আছে গতিশক্তি সম্পন্ন, গতিশক্তি মানে কি দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে। তো চলো একটু সবাই সলভ করি। তো আমাদের এখানে ই কে সমান দেওয়া আছে হচ্ছে 4.8। সো এই হচ্ছে 4.8 গিগা ইলেকট্রন ভোল্ট, এই তো। সো আমাদের কাজ হচ্ছে গিগা ইলেকট্রন ভোল্টকে আগে কি বানানো, আগে হচ্ছে জুল বানানো। এখন তুমি কি জানো? তুমি জানো হচ্ছে এইটা 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ এত জুল না? সবাই কি জানি? ধরো আমার এই কনভার্সনটা মনে থাকে না, আমি নিজে একটু দেখে নেই। ইলেকট্রন ভোল্ট টু হচ্ছে জুল। হ্যাঁ ঠিক আছে, 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 10⁻⁹ জুল। ওকে ঠিক আছে, এখন আমি তোমাদেরকে দেখাবো গিগা ইলেকট্রন ভোল্ট মানে কত হবে। গিগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1 গিগা ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে, এখানে থাকে 1.6 ইন্টু 10⁻⁹ জুল। ওই যে 10⁹9 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইলেকট্রন ভোল্ট থেকে গিগা ইলেকট্রন ভোল্ট নিলাম, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে 4.8 ইন্টু 1.6 10⁻⁻⁰ জুল। সো তুমি এনার্জির যে মানটা তোমাকে দেওয়া আছে সেটা থাকে হচ্ছে এইটা 4.8 ইন্টু 1.6 10⁻⁹ -10।
এখানে থাকে হচ্ছে 7.68 ইন্টু 10⁻⁻10 জুল। তুমি এনার্জির মানটা পাইলা, মানে একটা মান পাইলা। ওকে, সো আমি একটা মান পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে বলছে হচ্ছে একটি আলফা কণার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো তরঙ্গ দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলি আমাদের এম লাগবে, তাই না? এখন আলফা কণার এম কত? আমরা তো জানি 4, কিন্তু এই যে 4 যে মানটা জানি ভাই, এটা তো আর কেজিতে না। আমাদের কিসে নেওয়া লাগবে? আমাদের নেওয়া লাগবে হচ্ছে কেজিতে। আমাদের যে ভরটা আমরা জানি, তোমরা জানো কিনা, সেই ভরটা আসলে AMU তে জানি, বুঝছো? এই মানটা জানি। সো আলফা কণার যে ভর, দুইটা প্রোটনের ভর এবং দুইটা ইলেকট্রনের ভর, দুইটা নিউট্রনের ভর, সেই ভরটা হচ্ছে AMU। তোমাকে এই AMU থেকে কিসে নিতে হবে? তোমাকে নিতে হবে হচ্ছে কেজিতে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? 4 ইন্টু 1.67 10⁻⁻27, এত কি দাঁড়ায়? এত হচ্ছে কেজি দাঁড়ায়। AMU থেকে এটা দ্বিগুণ করলে কেজি হয়। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে? 4 ইন্টু 1.6 10⁻⁻27, সো এখানে দাঁড়ায় হচ্ছে এইটা 6.4 ইন্টু 10⁻⁻27, এত হচ্ছে কেজি। এখন ভাই তুমি এম এর মান জানো, তুমি ইক এর মান জানো। সো এম এর মান জানি, আমি ইক এর মান জানি। যদি এখানে ফর্মুলায় ভ্যালু বসাই, ফর্মুলায় ভ্যালু হচ্ছে এরকম দাঁড়ায়, ল্যামডা সমান হচ্ছে h বাই রুট ওভার 2 ইন্টু ইকে ইন্টু 2 ইন্টু এম ইন্টু ইকে ইন্টু হচ্ছে এম। এই বাকিটুকু কি পারবো? আমাদের কিসের মান দেওয়া আছে দেখো, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এম এর মান, আমাদেরকে দেওয়া আছে কার মান? ইকের মান। এই যে ইকের মান আমাদেরকে কি বের করতে বলছে? এই যে তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলছে। তো আমাদেরকে এখানে ল্যামডা বের করতে হবে, ঠিক আছে? এত মিটার আসবে आंसर। AMU হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে আমি তোমাদেরকে আর ম্যাথ করাচ্ছি না, আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি যে ঘটনাটা কি ঘটছে। ঘটনাটা ঘটলো হচ্ছে আমরা ইলেকট্রনের দুইটা ধর্ম নিয়ে কথা বলতেছি, একটা তো কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম। আচ্ছা, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের ক্ষেত্রে প্রথমে আমরা জানি ইলেকট্রন মানে আলো একটা কণা, কারণ আলোর একটা তরঙ্গ, তার ভর আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং তার কম্পাঙ্ক আছে। ওকে, ভালো কথা। সো কম্পাঙ্ক আছে। এই যে আমিদ ভুইয়ান বলতেছে যে বহুত কঠিন, এটা তোমার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। এটা আসলে এত এমন আহামরি কঠিনও কিছু না, কারণ এখানে যেই ম্যাথ করাইছে তোমাকে জাস্ট তিনটা সূত্র শিখাই দিচ্ছি, তারপরে সেই ফর্মুলায় ভ্যালু ইনপুট করছি, তো এদিক ওদিক থাকে। সো ইটস অল অ্যাবাউট ইউর মেন্টালিটি, যে তুমি জিনিসটাকে কিভাবে দেখছো। এটা মোটেও কঠিন না, এবং আমি জানি এখানে যারা আছে তার 90% মানুষের কাছে এটা কঠিন না। সো তোমার হচ্ছে কঠিন না সহজ, এটা ডিপেন্ড করে তুমি বড় হচ্ছ, তোমার সব জিনিস এত সহজ থাকবে না, জিনিসগুলো একটুখানি এদিক ওদিক পেঁচায় থাকবে। সো এটাকে একসেপ্ট করা শিখতে হবে যে আমাকে অনেক কিছু নিয়ে ডিল করতে হবে, অনেক ইকুয়েশন সামনে আসবে, সেগুলো নিয়ে আমি ডিল করব। যদি সেই মেন্টালিটি না থাকো, মনে মনে যদি শুধু 9-10 এর ওই আদুরে বাচ্চা থাকতে চাও, তাহলে তোমার কাছে কঠিন লাগবে আসলে। অথবা তুমি যদি ক্লাসের মধ্যে একটু মেসেঞ্জার আসছে, মেসেঞ্জারে নোটিফিকেশন আসছে, যাই একটু চেক করে আসি, একটু যাই দেখে আসি, তাহলে তোমার কাছে কঠিন লাগবে না, কঠিন লাগতে বাধ্য। বাট যে মনোযোগ দিছে শুরু থেকে, আমি বাজি ধরে পড়তে পারি, তার কাছে কঠিন লাগার কথা না। সো প্ল্যাঙ্ক বলছে আলো একটা তরঙ্গ, কারণ হচ্ছে এর কি আছে? ফ্রিকোয়েন্সি আছে। আবার আমরা জানি আলোর বেগ সমান কি, যে আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, আলোর একটা কি বলে কম্পাঙ্ক আছে, মানে আলো একটা তরঙ্গ। এটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না কি? ফটো ইলেকট্রিক ইভেন্ট। সো ফটো ইলেকট্রিক ইভেন্ট ব্যাখ্যা করতে পারি না কি দিয়ে? আলোর তরঙ্গ ধর্ম দিয়ে। সো এখান থেকে আমরা বুঝতে পারি আলো একটা কণা। এখন আলো না, পৃথিবীর যে কোনো বস্তু, সেটা হোক ইলেকট্রন, সেটা হোক আলো, সেটা হোক সাউন্ড রেজা, যেও হচ্ছে একই সাথে কণা, একই সাথে তরঙ্গ, মানে প্রত্যেক যার ভর আছে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা প্রকাশ করি কি দিয়ে? ডি ব্রগলির ইকুয়েশন দিয়ে। সো ডি ব্রগলির ইকুয়েশন ল্যামডা সমান h/mv। সো আমরা দেখলাম কণা ধর্ম বাড়লে তরঙ্গ ধর্ম হচ্ছে কমে। ওকে, তোমাদের বইতে দেখবা কণা ধর্ম বলতে বইতে কি এম বুঝাইছে নাকি এমভি বুঝাইছে, এটা এক এক বইতে এক এক রকমের। তোমাদের লেভেলের বই আমি দেখেও আসি নাই, তোমাদের লেভেলে কি আছে আমি সেটা আসলে জানিও না, বাট বইতে টপিকটা আছে আমি সেটা জানি। সো বইয়ের একটা প্রশ্ন দেখবা যে ওরা তরঙ্গ ধর্ম বলতে, সরি, কণা ধর্ম বলতে কি মিন করছে, কণার এম কি বলে, এম নাকি এমভি। তারপরে আমরা অনেকগুলো ম্যাথ করলাম, অনেকগুলো ইকুয়েশন দেখলাম, কিছু দেশি ম্যাথ করছি, কিছু বিদেশি ম্যাথ করছি। আর এই ম্যাথটা তোমরা পারবা 5% বেগ লাভ করে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। আমি 1% বেগে করাইছি, এখানে 5% বেগ দেওয়া আছে।
এবার তোমাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। ইন্টারেস্টিং জিনিস তোমাদের ভালো লাগবে এগুলা। দেখো আমাদের ডি ব্রগলি সাহেব কি বলছে। ডি ব্রগলি সাহেব বলছে ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম ভি, তাই না? আর বোর সাহেব কি বলছে, নিলস বোর, বোর মানে হচ্ছে উনি বলছেন এটা এম ভি আর সমান হচ্ছে এন ইন্টু এইচ বাই হচ্ছে 2 পাই, এই তো। সো ডি ব্রগলি হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি, আর বোর বলছে এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। ভালো কথা। এখন আমি যদি এটাকে কিছু মডিফাই করি, 2 পাই কে আগে নিয়ে আসবো, এম ভি কে নিচে নিব, তাহলে 2 পাই আর, 2 পাই কে আগে নিয়ে আসছি, এখানে কি থাকে এন ইন্টু এইচ বাই এম ভি। কি করলাম, আর কিছুই করি নাই, জাস্ট এই 2 পাই কে নিয়ে আসছি সামনে, আর এই এম ভি কে নিচে হচ্ছে ইন্টারচেঞ্জ করছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো ভাই, 2 পাই আর মানে কি, 2 পাই আর মানে হচ্ছে পরিধি, সার্কামফারেন্স বলে এটাকে। কিসের পরিধি, এন তম কক্ষপথের পরিধি। আর এখানে কি থাকে দেখো তো ভাই, এন ইন্টু এই যে এইচ বাই এম ভি কি ল্যামডা থাকে না? সো পরিধি মানে হচ্ছে এন ল্যামডা, অর্থাৎ একটা ইলেকট্রন, পরিধি মানে কি শক্তি স্তর না? একটি ইলেকট্রন, এটা পরিধি কিসের পরিধি, এন তম শক্তি স্তরের পরিধি। এখানে আর মানে কি, এন তম শক্তি স্তরের ব্যাসার্ধ ছিল। তাহলে একটা ইলেকট্রন যে তম শক্তি স্তরে থাকে অতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে, আমরা এটা একটু দেখবো। সো এটাই আসলে যে প্রমাণ যে একটি ইলেকট্রন এন তম শক্তি স্তরের একটি ইলেকট্রন সম্পূর্ণ একবার আবর্তনে এনটি পূর্ণ কম্পন সম্পন্ন করে। কারণ পরিধি মানে কি এন ল্যামডা, সো এন তম পরিধি মানে এন ল্যামডা। অর্থাৎ ধরো তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, এই যে আমার কাছে একটা শক্তি স্তর আছে, ধরলাম এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, মানে এখানে এন সমান হচ্ছে 3 ফোর্সে। এন সমান যদি 3 হয় কয়টা পূর্ণ কম্পন হবে, 3টা পূর্ণ কম্পন হবে। সো এখানে 3টা যদি পূর্ণ কম্পন হয়, এই যে একটা পূর্ণ কম্পন, তোমরা জানো কিনা যে এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন, এই যে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন, এটা হচ্ছে আরেকটা পূর্ণ কম্পন, এটা হচ্ছে আরেকটা পূর্ণ কম্পন। তো ইলেকট্রন গুলো কিন্তু আসলে এভাবেই ঘুরে। তৃতীয় শক্তি স্তর হলে 3টা পূর্ণ কম্পন, যদি এটা চতুর্থ শক্তি স্তর হয়, ধরো একটু বড় হবে তৃতীয় শক্তি স্তর থেকে, এটা ফোর্থ শক্তি স্তর, তাহলে এখানে 4টা কম্পন হবে, 4টা পূর্ণ কম্পন হবে একবার আবর্তনে। দেখো এই হচ্ছে একটা পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন। যতগুলো স্তরে থাকে ততগুলো পূর্ণ কম্পন হয়। সাস্টে একটা প্রশ্ন আসছিল, তোমাদেরকে দেখাই দেই। এখানে এন সমান 3 না কেটে দরকার নেই, সাস্টে প্রশ্নটা দেখলেও তোমাদের ভালো লাগবে। এরকম একটা ছবি দেওয়া ছিল, বুঝছো, জাস্ট এরকম একটা ছবি, এবং সেখানে এরকম কিছু ভ্যালু দেওয়া ছিল। বলছিল এখানে এন সমান হচ্ছে কত, দেখো তো কাঁচা বাচ্চারা বের করতে পারো কিনা। এরকম একটা ছবি দিয়ে বলছিল এন সমান কত, মানে এটা কততম শক্তি স্তর। তো তুমি যখন এটা গুনতে যাবা তখনই হচ্ছে তোমাকে দেখতে হবে কতগুলো পূর্ণ কম্পন আছে। তো পূর্ণ কম্পন কতগুলো আছে এটা গোনার সহজ উপায় হচ্ছে তরঙ্গ চূড়া গুণ। 1 নাম্বার চূড়া, 2 নাম্বার চূড়া, 3 নাম্বার চূড়া, 4 নাম্বার চূড়া, 5 নাম্বার চূড়া, 6 নাম্বার চূড়া, 7 নম্বর চূড়া। তাহলে এটা আসলে 7টা পূর্ণ কম্পন আছে, যতগুলো পূর্ণ কম্পন থাকবে ততগুলো হচ্ছে, এখানে এন সমান হচ্ছে 7। ওকে, তো আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। এবার আসি হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এন্ড আনসার্টিনিটি। সবাই একটু এখানে আসি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে সবাই কি আমরা এইটুকু বুঝতে পারছি কণা তরঙ্গের দ্বিত্বতা? ভাই বলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বুঝতে পারছি কিনা? এবং তরঙ্গ কণার দ্বিত্বতা এর বাইরে কোনো প্রশ্ন বানানো সম্ভব না, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এর বাইরে কোনো কঠিন প্রশ্ন আসা পসিবল না, কেউ বানাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, অনন্য একটু বন্ধ করে দেবো কমেন্টটা। এবার আসি হাইজেনবার্গ। হাইজেনবার্গ একটা আনসার্টেনিটি প্রিন্সিপাল দিছে। সো হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালটা কেমন জানো? তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই। ধরো এইখানে তুমি দাঁড়ায় আছো, মানে এই লাইফ লেসনটা সবাই হচ্ছে একটু মাথায় রাখবে আর কি। সো এইখানে তুমি দাঁড়ায় আছো, আর তোমার থেকে এই দিকে হচ্ছে তোমার স্বপ্নের ভার্সিটি, সেটা হতে পারে কারো হচ্ছে কারো জন্য বুয়েট, কারো জন্য ডিইউ, কারো জন্য ডিএমসি। ধরো এইদিকে হচ্ছে তোমার স্বপ্নের ভার্সিটি আছে, যার জন্য যেটা, যে যেটা স্বপ্ন দেখো। আর এইদিকে দাঁড়ায় আছে হচ্ছে
তোমার প্রিয়তম অথবা তোমার প্রিয়তমা সে দাঁড়ায় আছে, আর তুমি দাঁড়ায় আছো মাঝখানে। এখন দেখো তো প্র্যাকটিক্যাল নলেজটা কেমন দাঁড়ায়। প্র্যাকটিক্যাল নলেজটা অনেকটা এরকম না যে তুমি কিন্তু মাঝখানে আসছো, সো দিস ইজ ইউ, এইটা ইউ মানে তুমি আর কি। তুমি মাঝখানে থেকে তুমি যত বেশি এই দিকে যাবা, তুমি তত বেশি তোমার স্বপ্ন থেকে কই চলে যাচ্ছ, দূরে চলে যাচ্ছ। এবং এটাই কিন্তু হয়, ইন্টার লাইফে প্রেম করলে কিন্তু এটাই হয়। তুমি যত বেশি এই দিকে যাচ্ছ, এই দিকে যাচ্ছ মানে তোমার মনোযোগ, তোমার সময়, তোমার ফোকাস, তোমার কি বলে মেহনত, এই দিকে তুমি যত বেশি দিবা, এই দিকে তোমার দূরত্ব তত বেশি হবে। এখন বলবা যে ভাই অমুক আছে সে প্রেম করে ভালো করছে, এই সংখ্যাটা খুবই কম, খুবই কম দেখেই হচ্ছে এগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে দিই, বাট এগুলো এক্সাম্পল হতে পারে না। এই জন্য তুমি যত বেশি এইদিকে যাবা তুমি তত বেশি ওইটা থেকে দূরে চলে যাবা, আবার তুমি যত বেশি ওইদিকে যাবা তুমি তত বেশি এই দিক থেকে দূরে চলে যাবা। দুইটা একসঙ্গে কখনো পাওয়া যায় না, এটা সত্যি কথা, রিয়েলিটি, 99% কেসে এটাই হচ্ছে রিয়েলিটি, যে দুইটা একসঙ্গে কখনোই পাওয়া যায় না, সম্ভব না। তার মানে হচ্ছে আমি আমার প্রেম করার প্রবাবিলিটি যত বাড়বে, আমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাওয়ার প্রবাবিলিটি তত কমবে। ভাইস ভার্সা, আমি যত বেশি পড়াশোনা করব, যত বেশি আমার স্বপ্নের দিকে যাব, তত বেশি আমার প্রেম করার প্রবাবিলিটি কমবে। তো হাইজেনবার্গ দেখলো যে একটা ইলেকট্রনের নর্মালি একটা আছে কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম, বুঝছো? ভালো কথা, সেটা গেছে ডি ব্রগলির। একটা ইলেকট্রনের তুমি যত সুন্দরভাবে, যত সূক্ষ্মভাবে, নির্ভুলভাবে তার অবস্থানটা বের করতে পারবা, তার ভরবেগ বের করার ভুল হয়ে যায় বেশি। তার মানে অবস্থান এবং ভরবেগ এই দুটাকে একসঙ্গে কখনোই সঠিকভাবে নির্ণয় করা যায় না। একই সাথে যেরকম স্বপ্নের ভার্সিটি আর প্রেম একসাথে করা যায় না, ঠিক একইভাবে তুমি তোমার কোন একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের তার অবস্থানটাকে এবং তার ভরবেগটাকে নির্ভুলভাবে পরিমাপ করতে পারবা না। মানে যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে পরিমাপ করা যায়, তখন একই সময়ে ওই কণার ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। এই যে অনিশ্চয়তা, এটাকে বলা হয় আনসার্টেনিটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ওকে, ঠিক আছে। সো ওনার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন আছে দেখো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি। ডেল্টা এক্স মানে একটা ভুল, কি ভুল? যখন আমি ইলেকট্রনের অবস্থান বের করব সেই ভুল। মানে ধরো একটা ইলেকট্রন কোথায় আছে নিউক্লিয়াসের চারপাশে, সেই অবস্থানটা আমি বের করতে চাচ্ছি, তো সেইখানে যে ভুলটা হবে সেটা হচ্ছে ডেল্টা এক্স। সো ডেল্টা এক্স ইজ অ্যান এরর, কখন? যখন আমি এর অবস্থানটা বের করতে চাই। ডেল্টা পি এটা একটা ভুল, কিসের ভুল জানো? যখন আমি ওইটার ভরবেগ বের করতে যাচ্ছি। এই দুইটা ভুলের মান গুণফলটা h/4 পাই এর হচ্ছে কখনো বড় হবে অথবা সমান হতে পারে। এখন এইটা মেইন ব্যাপার না, মেইন ব্যাপার তুমি এটা বুঝে দেখো, তাহলে কি আমি এটা বলতে পারি না যে ডেল্টা এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কি ডেল্টা পি? আমি আসলে কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা এত সহজ জিনিস না, বাট তোমরা এটা জানার জন্য এখনো প্রস্তুত না, এটা তোমাদের কারিকুলামে থাকারই কথা না। যেহেতু দিয়ে দিছে, আমি তোমাদেরকে যতটুকু দরকার অতটুকুই বুঝাই দিচ্ছি যে ডেল্টা এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ডেল্টা পি। কারণ কি, এইচ একটা কনস্ট্যান্ট, 4 পাইও তো একটা কনস্ট্যান্ট, আর তুমি এটাকে সমান সাইন হিসেবে চিন্তা করো। সমান সাইন হিসেবে যদি চিন্তা করি ডেল্টা এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ডেল্টা পি, তাহলে দেখো তো ভাই, এই ভুল বাড়লে এই ভুল কি কমবে, আবার এই ভুল যদি কমে তাহলে এই ভুল কি হয়, বাড়বে। সো একটা যত অ্যাকুরেটলি বের করতে পারবা, আরেকটাতে ভুলের পরিমাণ তত বাড়বে। এটাকে কি বলা হয়? হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। কি বললাম ভাইয়া? একটাতে ভুল যত বাড়বে আরেকটা তত সঠিক হবে, ভাইস ভার্সা, এটা যত সঠিক হবে আরেকটা ভুল তত বাড়বে। সো এখান থেকে কিছু ইন্টারেস্টিং ম্যাথ পরীক্ষা আসে, তুমি ইকুয়েশনটা একটু মনে রাখবা। বাট সত্যি বলতে কি, আমি জানি না যে আমি জানি যে তোমাদেরকে এটা ভালো মতো ফিল করাতে পারিনি, এটা ভালো মতো ফিল করার মতো বয়সও তোমার এখন হয়নি। যদি কেউ ভবিষ্যতে কোয়ান্টাম মেকানিক্স পড়ো, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম কেমিস্ট্রি পড়ো, তাহলে তুমি নিজ থেকে জানতে পারবা এটা জানার মতো বয়স, ম্যাচুরিটি, ওই নলেজ ডেপথ কোনো কিছু তোমার মধ্যে নাই, জাস্ট যেটুকু আছে ওইটুকু জেনে রাখো। সো আমরা কিছু ম্যাথ করব, এই ম্যাথটা লিখে নাও। হিলিয়ামের আয়নের ইলেকট্রনটি কোন এক বিশেষ মুহূর্তে আচ্ছা এটা না, আমরা এটা করি আগে। এটা ছিল জেইই মেইন 2021, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 2021। মেইন মানে হচ্ছে ওদের প্রথমে প্রিলিমিনারির মতো একটা পরীক্ষা হয়, ওটাকে মেইন এক্সাম বলা হয়। যারা মেইনে টিকে তারা অ্যাডভান্স, জেইই অ্যাডভান্সে যায়। এবং বুয়েট বা ঢাবি ইদানিং বেশ কিছু প্রশ্ন এখান থেকে কপি করে, এই জন্য আমরা একটু শিখে রাখি।
এখন অনেকে বলতে পারো ভাই একাডেমিকের প্রশ্ন বাদ দিয়ে আপনি কেন অ্যাডমিশনের প্রশ্ন নিয়ে আসছেন? ভাই এই প্রশ্ন একাডেমিকে আসে না। এখন একাডেমিকের প্রশ্ন যদি না আসে, আমি একাডেমিকের প্রশ্ন কইতে আনবো বলো? 10 গ্রাম ভরের একটি বল এত মিটার পার সেকেন্ড বেগে চলছে। ওকে, ভালো কথা। যদি বলটির বেগের অনিশ্চয়তা এত হয়, তবে বলটির অবস্থানের অনিশ্চয়তা কত? তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এইটা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এখানে থাকে হচ্ছে এইচ বাই হচ্ছে কত হবে? এইচ বাই হচ্ছে 4 পাই। তোমরা নিজেরা একটু ট্রাই করো তো দেখি। তাহলে এখানে আসলে কি দাঁড়ায়? আমাদেরকে বলছে বেগের অনিশ্চয়তা, মানে আমাদের লাগবে কি? লাগবে আসলে ডেল্টা হচ্ছে বেগের অনিশ্চয়তা এত হলে বলটির অবস্থানের অনিশ্চয়তা, মানে ডেল্টা এক্স। ডেল্টা এক্স সমান কি দাঁড়ায় আসলে? এইচ বাই হচ্ছে 4 পাই ইন্টু হচ্ছে ডেল্টা পি, তাই না? তাহলে এইচ এর মানটা আমরা বসাই দিই 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। ওকে, 4 তো 4, পাই তো পাই, ইন্টু ডেল্টা পি। ডেল্টা পি মানে হচ্ছে এই অনিশ্চয়তা কত পার্সেন্ট দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 5%। এত গ্রাম ভরের একটি বল এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। যদি বেগের অনিশ্চয়তা, সো এখানে বল দেওয়া আছে কত? 90। সো বেগের অনিশ্চয়তা হচ্ছে 90। এখানে কিন্তু ভরবেগের অনিশ্চয়তা দেওয়া নাই, এখানে দেওয়া আছে হচ্ছে বেগের অনিশ্চয়তা। সো বেগের অনিশ্চয়তা মানে হচ্ছে 90 এর কত হবে? এর হবে হচ্ছে 5/100 ইন্টু এর সাথে আমার কি গুণ করতে হবে? ইন্টু হচ্ছে ভর গুণ করতে হবে। ভর কত দাঁড়ায়? 10 গ্রাম। সো 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এই কাঁচা বাচ্চারা বুঝছো কিনা দেখো। এইচ এর মান বসাইছি আমি, 4 পাই এর মান বসাইছি 4 পাই ইন্টু ডেল্টা পি। আমাকে যদি ডিরেক্টলি ভরবেগের অনিশ্চয়তা দেওয়া থাকতো তাহলে আমি ডিরেক্টলি বসাইতাম, কিন্তু আমাকে তো ভরবেগের অনিশ্চয়তা দেওয়া নাই। আমাকে কিসের অনিশ্চয়তা দেওয়া আছে? আমাকে দেওয়া আছে বেগের অনিশ্চয়তা। কত পার্সেন্ট দেওয়া আছে? 5%। সো বেগের অনিশ্চয়তা 5% মানে হচ্ছে 90 হচ্ছে বেগ, তার অনিশ্চয়তা হচ্ছে 5%, মানে 5/100। আর এখানে কি হইলো? আমি এখানে 10 গ্রাম নিলাম, জাস্ট গ্রামকে আমি কি বানাইছি? কেজি বানাইছি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? এই যে গ্রামকে কেজি বানানোর জন্য এটা হচ্ছে আমরা গুণ করছি। আলটিমেটলি এখানে থাকে হচ্ছে মানটা থাকে হচ্ছে বলটির অবস্থানের অনিশ্চয়তা নির্ণয় কত? কত আসে ভাই? 1.17 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো ডেল্টা এক্স সমান দাঁড়ায় হচ্ছে এইটা 1.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 33। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে আবার শুরু থেকে বলি। আমাকে এই ম্যাথে বলছে হচ্ছে একটা বস্তুর বেগের অনিশ্চয়তা নেওয়া আছে, দেওয়া আছে। এটা কিন্তু ভরবেগের অনিশ্চয়তা দেওয়া নাই। যদি ভরবেগের অনিশ্চয়তা দেওয়া থাকতো তাহলে আমরা নরমালি অঙ্কটা করে ফেলতে পারতাম, বাট শুধু বেগের অনিশ্চয়তা দেওয়া আছে। আচ্ছা, বেগের অনিশ্চয়তা দেওয়া আছে, ভালো কথা। সেইখানে আমি কি নিলাম? 4 পাই তো ইকুয়েশনে আছে, 90 হচ্ছে আমাদের বেগের মান দেওয়া আছে। তার অনিশ্চয়তা মানে কি? ওর হচ্ছে 5%। ইন্টু কি? তুমি ভরবেগ নিবা না? পি মানে কি? ভর এবং বেগ আছে, এর কোনো একক হয় না, অনিশ্চয়তার কোনো একক হয় না। সো পি এবং এক্স দেওয়া আছে, আমি এখানে ভরটাকে জাস্ট গ্রাম থেকে কিসে নিছি? কেজিতে নিছি। আচ্ছা, এখানে গ্রেটার দেন সাইন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছো। এখানে হচ্ছে ডেল্টা এক্স। এরপর সেই শ্রোডিঞ্জারের তরঙ্গ ইকুয়েশন। আচ্ছা, এখানে কিছু কথা বলে দিই। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনটা তোমাদের আহ, এখন পড়ার মতো বয়স হয়নি, কারণ এটা একটা ডাবল ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন, বুঝছো? বাট তোমাদেরকে একটা কথা বলি, শ্রোডিঞ্জারের বিড়াল নামে একটা কথা সবাই শুনছো?
স্ট্রোডিঞ্জারের ক্যাট থিওরি। আচ্ছা, আমি তোমাদেরকে স্ট্রোডিঞ্জারের ক্যাট থিওরি নিয়ে কথা বলি। ওনার নাম হচ্ছে আরউইন স্ট্রোডিঞ্জার, উচ্চারণ জানি কেমন, উনি একজন জার্মান সায়েন্টিস্ট। তো ওনার ক্যাট থিওরিতে আসলে কি করা হয়, মানে কোয়ান্টাম মেকানিক্স তোমাদের কাছে শুনলে মনে হবে এগুলো গাঁজাখড়ি গল্প। তো আমি তোমাদেরকে একটু বলি ঘটনাটা কি ছিল। ঘটনাটা এরকম ছিল যে আরউইন স্ট্রোডিঞ্জার একটা পরীক্ষা চালাচ্ছিল। সেই পরীক্ষাতে সে এরকম একটা বক্সের মধ্যে, ধরো একটা বক্স, সেই বক্সের মধ্যে সে একটা বিড়াল রাখছিল এবং এই বক্সের মধ্যে সে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রাখছিল, বুঝছো, যে এলিমেন্টটা রেডিয়েশন ছড়ায়। এখন রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা রেডিয়েশন ছড়ায় কি ছড়ায় না সেই সম্ভাবনা 50% ছিল। মানে সমস্ত রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলো রেডিয়েশন সবসময় ছড়ায় না। সো ওইটা মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা রেডিয়েশন ছড়াবে কি ছড়াবে না সেইটার সম্ভাবনা ছিল হচ্ছে 50%। ওকে, তার মানে সে যখন বক্সটাকে আটকাই দিল, এখন বাইরে থেকে তো আমরা জানবো না যে রেডিয়েশন ছড়াইছে কি ছড়াই নেই। সো তার মানে 50% সম্ভাবনা আছে রেডিয়েশন ছড়াবে নাকি ছড়াবে না, এরকম 50% সম্ভাবনা আছে। ওকে, এখন যদি আমার ওই বক্সটা বন্ধ থাকে, যতক্ষণ পর্যন্ত বক্সটা বন্ধ আছে ততক্ষণ পর্যন্ত আমি তো জানি না যে বিড়ালটা মারা গেছে নাকি বিড়ালটা বেঁচে আছে, এটা আমি কখনোই জানি না। আবারও বলতেছি, যতক্ষণ পর্যন্ত বক্সটা বন্ধ আছে আমি কখনোই জানি না যে এই বক্সটা বিড়ালটা কি মারা গেছে নাকি বেঁচে আছে, এটা কখনোই আমরা জানবো না। স্ট্রোডিঞ্জার বলছে তুমি যতক্ষণ পর্যন্ত ওই বক্সটা না খুলবা ততক্ষণ পর্যন্ত ওই বিড়ালটা একই সাথে জীবিত এবং একই সাথে মৃত। আবারও বলতেছি, আমি যতক্ষণ পর্যন্ত বক্সটা না খুলবো ততক্ষণ পর্যন্ত ওই বিড়ালটা একই সাথে, এটাকে সুপারফিশিয়াল ফেজ বলা হয়, একই সাথে জীবিত এবং একই সাথে মৃত। কোয়ান্টাম রেলম এমনি কাজ করে, কোয়ান্টাম থিওরির বেসিকটা হচ্ছে এইটা। মানে ধরো তোমার জন্য আমি একটা জামা কিনে নিয়ে আসলাম, তোমাকে বললাম যে ঠিক আছে তোমাকে আমি একটা জামা গিফট করব, সেই জামাটা একটা ব্যাগের মধ্যে আছে, সেই ব্যাগটা তুমি এখনো খুলি নাই তোমার জন্য, এবং আমি তোমাকে বললাম যে তোমার জন্য আমি হয় লাল না হয় নীল না হয় সবুজ এই 3 রঙের একটা জামা কিনে নিয়ে আসবো। বলা হয় যে হচ্ছে এই যে স্ট্রোডিঞ্জার থিওরি অনুযায়ী বলা হয় তোমাকে যতক্ষণ না পর্যন্ত আমি না দেখাচ্ছি যে এই জামাটার রংটা কি, এতক্ষণ পর্যন্ত তোমার জামাটা একই সাথে লাল, একই সাথে নীল, একই সাথে সবুজ, মানে ওই জামাটা একই সাথে 3টা রং আছে, 3টা জামা ওখানে আছে। যখনই তুমি আসলে খুলে ফেলবা ওই প্যাকেটটা তখনই কি হবে, যে কোনো বাকি 2টা কেস এক্সক্লুড হয়ে যাবে, একটা কেস রিয়েলিটি হবে। সো কোয়ান্টাম থিওরি হুবহু এমনই কাজ করে যে একই সাথে একই জিনিস অনেকটা ফেজে থাকে, তুমি যখনই আসলে দেখে ফেলবা, যখনই জেনে ফেলবা, যখনই যাকে জেনে দেখবা সে সেটা বাকিগুলো এক্সক্লুডেড হয়ে যায়। এখন আমাদের নর্মাল চারপাশের যে চিন্তা ভাবনা, আমাদের নর্মাল চারপাশে যে হিসাব নিকাশ আমরা যা দেখি যেভাবে চিন্তা করি, ভাই কোয়ান্টাম থিওরি কোয়ান্টাম রেলম এভাবে কাজ করে না। মানে এবং কোয়ান্টাম থিওরি কাদের জন্য অ্যাপ্লাই করা হয়, খুবই ছোট কিছু, খুবই ছোট কিছু, এবং শুনে মনে হয় না যে কেমন জানি গাজখুড়ে গল্প, আষাঢ়ে গল্প টাইপের, এগুলোর কোনো বাস্তবতা নাই। আসলে তুমি তোমার চারপাশে যা দেখো সেগুলোর জন্য এগুলো খাটানো যাবেই না, মানে কোয়ান্টাম মেকানিক্স এগুলোর জন্য খাটানো যায় না। বাট যেটা বললাম সেটা কিন্তু আমি আমার মতো করে বলতেছি না, সায়েন্টিস্টদের বের করা থিওরি আমি বললাম, যে এটাকে সুপারফিশিয়াল স্টেজ বলা হয়, সুপারপজিশন বলা হয়, একই সাথে একই বস্তু একাধিক ভাবে থাকা। তুমি যখনই সেটাকে জেনে ফেলবা, সার্টেন হয়ে ফেলবা, বাকিগুলো কি হয়ে যাবে, এক্সক্লুডেড হয়ে যাবে। এখন এই জিনিসগুলো বোঝার মতো তোমাদের এখনো ডাবল ডিফারেন্সিয়েশন শিখো নাই, এটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমাদের কখনো লাগবে না। তো আমি সবাইকে বলবো স্ট্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন আপাতত তোমরা জাস্ট ইকুয়েশনটা মনে রাখবা, আর ইকুয়েশনের কোনটা কি মিন করে সেগুলো একটু জেনে রাখবা। তো আমরা ইকুয়েশনটা মুখস্থ রাখবো, এবং আমি তোমাকে কথা দিলাম যে এই ইকুয়েশন দিয়ে জাস্ট ইকুয়েশনের বাইরে তোমাকে কোনো কিছু লাগবে না, ইকুয়েশনই লাগবে না। সো ইকুয়েশনটা মুখস্থ করবা, এবং এখানে কি কি সাইন আছে সেগুলো একটু দেখে নিবা। এই যে সাই, সাই আসলে কি, তরঙ্গের হচ্ছে বিস্তার বোঝায় এক্স এবং ওয়াই তলে। বাট তুমি যখনই আসলে হিসাব নিকাশ করতে যাবা এগুলো আসলে বুঝার মতো জিনিসপত্র তুমি এখনো জানো না আশেপাশে কি জানতে হয়। তো আমাদের কাজ হচ্ছে ইকুয়েশনটা একটু মনে রাখা, বুঝছো? তো ঠিক আছে ভাইয়া, এইটুকু ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাসটা। তো আবার তোমরা আরিফ ভাইয়ের সাথে ক্লাস কন্টিনিউ করবা। বাট ওই যে আমি এমন কিছু জিনিস তোমাদেরকে পড়াই গেলাম যে জিনিসগুলো একটু বোরিং, একটু ভালো লাগে না, কেমন জানি কেমন কেমন। বাট আশা করি হচ্ছে তোমাদের
ভালো লাগছে, ফিল করতে পারছো জিনিসগুলো। যদিও এটা ফিল করা অনেক কঠিন জিনিস। আবার এরকম হুটহাট কোনো একটা দিন দেখা হবে। আর তোমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আবার আমি নিতে আসবো ইনশাল্লাহ। তো সবাই একটু সাথে সাথে ক্লাসটা শেষ করে ফেলবা, দেখবা যে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসটা অনেক মজা লাগবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।